সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। এসএটিভি সাপ্তাহিক এই আয়োজনে আজকের আলোচ্য বিষয় চ্যালেঞ্জের মুখে বৈদেশিক কর্মসংস্থান ও অর্থনীতিতে প্রভাব। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান মুক্তাব, বিএনপির সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম এবং সৌদি প্রবাসী এম এ কাশেম। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি। আমরা যেটি আলোচনা করছি যে চ্যালেঞ্জের মুখে বৈদেশিক কর্মসংস্থান এবং অর্থনীতিতে এর কী প্রভাব, এ বিষয় নিয়েই আমরা আজ আলোচনার এই শুরু। আপনার কাছে যেটি জানতে চাই যে সম্প্রতি যে সৌদি আরবের প্রবাসীদের সৌদি ফেরত যাওয়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটি যদিও এটির আকামার মেয়াদ বাড়ানো হয়েছে বা তাদের ভিসা ইস্যু শুরু হয়েছে, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু যে সংখ্যার তুলনায় বাংলাদেশে যে চাপ, সে আজও দেখলেন যে টিকিটের জন্য যেভাবে ভিড় করছেন প্রবাসীরা, সেক্ষেত্রে তারা আসলে তাদের চাকরি রক্ষার ক্ষেত্রে কতটা নিশ্চিত হতে পারবে বা এই সময়ের মধ্যে তারা যেতে পারবে কিনা, বা তাদের সেই কর্মসংস্থানটা আসলে কতটা চ্যালেঞ্জের মুখে আছে এখন? দেখুন, আমরা কোভিডকালীন সময় সরকারের বিভিন্নমুখী উদ্যোগে যতটা অন্যান্য খাতের ব্যাপারে উৎসাহী হতে দেখি, বিশেষ করে বড় বড় খাত, প্রভাবশালী খাত, যাদের সঙ্গে সংসদের সরকারের ভালো সম্পর্ক রয়েছে, তাদের ব্যাপারে সরকার যতটা উদ্বিগ্ন থাকেন, আমরা কিন্তু ততটা এই যে চ্যালেঞ্জটার মধ্যে পড়ছে, সেখানে কিন্তু এই জায়গাটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা দরকার এবং প্রবাসীদের জন্য যে পূর্ণ দমে সমস্ত ধরনের উদ্যোগগুলো রাখা দরকার। বিশেষ করে কোভিডের সময়কালে এরা কাজ ছাড়ে দেশে চলে এসছেন এবং দেশে এসেও কোনো কাজ ছাড়া তাদেরকে থাকতে হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র তাদের পরিবারের উপরই চাপ ফেলছে না, এটা কিন্তু গ্রামীণ অর্থনীতির উপরে ব্যাপক রকমের একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলা শুরু করেছিল। এখন আসার কথা হচ্ছে যে তারা পুনরায় ফিরে যেতে পারছেন, কাজের জন্য তাদেরকে ডাকা হচ্ছে। এটা খুবই গুরুত্বের সঙ্গে এই জিনিসটিকে দেখা উচিত এবং কোনোভাবেই যাতে তাদের যাওয়াটি কোনোভাবে দীর্ঘায়িত না হয়, কোনোভাবে আটকে না যায়, সেটার জন্য যে উদ্যোগগুলো নেওয়া, সে জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের দীর্ঘসূত্রিতার মধ্যে আমাদের এই প্রবাসী ভাই বোনদেরকে পড়তে হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এখন যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে যেটুকু উদ্যোগ নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই উদ্যোগের মাত্রা সম্পর্কে আরো আগে তাদের উদ্যোগ নেওয়া শুরু করা দরকার ছিল এবং এখনো যতটুকু মাত্রা উদ্যোগ দেখছি, সেটি আসলে তাদের জন্য পর্যাপ্ত নয়। এমন প্রবেশের সময় বাড়ানো হয়েছে, এই সময়কালের ভিতরে তারা ভিসা নবায়ন করে যেতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু এক ধরনের দ্বিধা রয়েছে। সুতরাং সরকারের উচিত হবে সবচেয়ে সম্পূর্ণরূপে ইফোর্ট দিয়ে, যদি বিমানের পক্ষে না হয় তাহলে অন্যান্য ভাড়া করা বিমান দিয়ে অথবা সৌদি এয়ারলাইন্স বা অন্য যারা ফিরে যাওয়াটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। এখানে ব্যবসায়িক মূল্য, দেশীয় এয়ারলাইন্সের ব্যবসা, অন্য কারো ব্যবসার চেয়েও আমাদের যে গুরুত্ব দেওয়া দরকার হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই বোনরা যাতে যথাসময়ে যেতে পারেন, এবং তার জন্য যদি বাড়তি এয়ারলাইন ভাড়া করে আনার দরকার হয়, সেই ইফোর্টটাও যাতে আমাদের এই বিমান কর্তৃপক্ষ এবং সরকারের মন্ত্রণালয়গুলো থেকে যেন সেই উদ্যোগটি নেওয়া হয়। তারা যদি সময় মতো ফিরে যেতে না পারে, তাহলে তার একটি প্রভাব বিশ্ব শ্রমবাজারে পড়বে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব পড়ে। সেটি আসলে মোকাবেলার ক্ষেত্রে বা সেই কি ধরনের একটি প্রভাব পড়তে পারে এখানে? দেখুন, আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে তারা যেতে পারবেন না। আমরা এখনো মনে করি সরকার যদি পূর্ণ উদ্যোগী হন এবং কোনো ধরনের ব্যবসায়িক জায়গা থেকে বেরিয়ে এসে শ্রমিকদের কল্যাণটিকে যদি সবচেয়ে প্রাধিকার দেন, তাহলে তারা যাতে সময়কালের ভিতরে ফিরে যেতে পারেন, এটি মোটেই কোনো কঠিন বিষয় হওয়ার কথা না। এবং দেশি এয়ারলাইন্স দিয়ে যদি সম্ভব না হয়, সৌদি এয়ারলাইন্স দিয়ে, এমনকি যদি ভাড়া করা এয়ারলাইন্স দিয়েও যাবার বিষয়টি নিশ্চিত করা দরকার হয়, সেটি সরকার করবেন বলে আমরা মনে করি। কিন্তু এটাও মনে রাখা দরকার, এরা যদি না যেতে পারে তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু সরকার এখন পর্যন্ত যতটুকু উদ্যোগ নিয়েছে সেই সুবিধা কিন্তু তারা এখন পর্যন্ত পাননি।
সরকার তাদের জন্য 2000 কোটি টাকার একটি প্যাকেজ করেছিলেন, যেখান থেকে বলা হচ্ছিল সৌদি ফেরত যারা এসছেন তারা যদি না যেতে পারেন সেখান থেকে ঋণ নিতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে তারা ঋণ পেতে গিয়ে প্রচুর ঝামেলার মধ্যে পড়ছেন, এবং দেশের ভিতরেও তারা আসলে ঋণ নিয়ে এখন ব্যবসা করার মতো পরিস্থিতি নেই। দীর্ঘদিন দেশে না থাকার জন্য তাদের আসলে দেশে ব্যবসা বাণিজ্যের যে একটা নেটওয়ার্ক লাগে, কানেকশন লাগে, সেটিও কিন্তু তারা অনেকদিন না থাকার কারণে অনভিজ্ঞ। ফলে তাদেরকেও আসলে ঋণ দেওয়ার ব্যাপারে যে প্রবাসী কল্যাণ ব্যাংকে যে দেওয়া হয়েছে, তারাও কিন্তু এখানে দ্বিধান্বিত কতটুকু ঋণ তারা দিতে পারবেন। সুতরাং যে কোনো ভাবেই ঋণ বা ওই সহায়তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বা কার্যকর হবে যদি তারা তাদের কাজের জায়গাটিতে ফিরে যেতে পারে, তাহলে সেটি তাদের জন্য যেমন মঙ্গল, সরকারের জন্য এমনকি গ্রামীণ অর্থনীতির জন্য সবচেয়ে বেশি মঙ্গলকর হবে। জি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আবার আসবো আমরা, আমাদের সঙ্গেই থাকবেন। এম এ কাশেম, আপনি তো সৌদি প্রবাসী এবং সেখানকার সংকটগুলো সম্পর্কে জানেন। প্রবাসীরা আসলে কতটা সংকটে আছে এই করোনাকালীন সময়? জি, আসসালামু আলাইকুম। আমি সৌদি আরবে আছি 91 সাল থেকে, প্রায় 29 বছর শেষ। আমার এই 29 বছর লাইফে প্রবাসের জীবনে তো এখন যে কোভিড-19 আসলো, আসার পর আমাদের যে শ্রমিকদের যে সমস্যাটুকু, সেই সমস্যাটুকু সবচেয়ে বেশি এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে বাংলাদেশে 80,000 শ্রমিক ছুটিতে আসা, মার্চ মাসের আগে ছুটিতে আসছে। এরা হচ্ছে আপনার কমপক্ষে 80,000 প্লাস এই ধরনের। এখন আপনি তো জানেন সোনারগাঁ হোটেলের সামনে, সৌদি এয়ারলাইন্সের সামনে, বিমান অফিসের সামনে যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটুকু হবার কিন্তু কথা ছিল না। যখন সৌদি আরব একবার না কিন্তু বেশ কয়েকবারই আকামা মেয়াদ, ছুটির মেয়াদ সরকারিভাবে সেটা অটোমেটিকভাবেই সেটা মানে বৃদ্ধি করে দিয়েছিল। পরে যখন শেষ মুহূর্তে এসে আপনার 30 তারিখ পর্যন্ত মেয়াদ বেঁধে দিল যে না 30 তারিখ পর্যন্ত শেষ মেয়াদ, তখনই কিন্তু আমাদের 80,000 যে শ্রমিক যারা ছুটিতে আসছে যেতে পারবে না, অনিশ্চয়তা যখন তারা অনুভব করলো, তখনই কিন্তু টিকিটের জন্য সোনারগাঁ হোটেল সৌদি এয়ারলাইন্সের সামনে গেল, বিমান অফিসের সামনে গেল। যাওয়ার পরে কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল। সম্ভাবনাটা কি? যেমন ধরেন 23 তারিখে শুরু হবে আপনার সৌদি এয়ারলাইন্স ফ্লাইট, তাহলে দুই দেশের এয়ারপোর্টে আপনার ল্যান্ডিং যে আপনার স্পেসটা সেইভাবে অনুমোদিত হলো। হওয়ার পরে বিমান যাবে 26 তারিখে। সমস্ত কিছু ঠিক হয়ে গেল। হয়ে যাওয়ার পরে টিকিটও কাটা হয়ে গেল। অনেক প্রবাসী যারা ছুটিতে আসছে আপনার বিমানের টিকিটও কাটা হয়ে গেছে, তারপরে সৌদি এয়ারলাইন্সেরও কাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন বিমান আর সৌদিয়ার মধ্যে কিছুটা ল্যান্ডিং আর ফ্লাইট নিয়ে ঝামেলা তৈরি হলো। আর ঝামেলাটা তৈরি হওয়ার পরে যাক আমাদের মন্ত্রণালয় সরকারকে আমি সাধুবাদ জানাই এই কারণে, অতি দ্রুত আপনার এই ব্যাপারটা সুরাহা মধ্যে নিয়ে আসছিল। আসার পরে এখন আমি যতটুকু জানি আপনার 26 তারিখে ফ্লাইট যাবে, 23 তারিখও ফ্লাইট যাবার কথা, কিন্তু এখন আবার শুনতেছি যে 1 তারিখে যাবে। সমস্যাটা আমাদের যে আপনার যে মেন টপিকসটা হচ্ছে আমাদের প্রবাসীদের যে চাকরি রক্ষা করা, যে সেই সময় মতো ফিরে যেতে পারবে প্রবাসীদের। যে এম এ কাশেম, আপনার কাছে আসবো আবার আমি। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, যেটি আমরা আলোচনা করছিলাম যে সৌদি প্রবাসীদের ফিরিয়ে তারা যাতে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে, সেক্ষেত্রে সরকারের যে পদক্ষেপ, সরকার যে প্রচেষ্টা বা তৎপরতা, সেটাকে আপনি যথার্থ মনে করেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দদেরকে এবং এসসিটিভির দর্শকদেরকে। অত্যন্ত সময় উপযোগী একটি টপিক আপনি নির্ধারণ করেছেন, আপনাকে ধন্যবাদ। তো এতক্ষণ আমি আসলে ওনার বক্তব্য শুনলাম ভার্চুয়ালি, এবং যিনি একজন সৌদি প্রবাসী ওনার বক্তব্য শুনলাম। আর এমনিতে আমরা খবর রাখছি, যেহেতু আমাদের দল ক্ষমতায় সরকারে আছে, কতটুকু অগ্রগতি বা কী হলো সে ব্যাপারেও আমি কিছু তথ্যপাত্র কালেকশন করেছি, জেনেছি। তারই আলোকে আমি প্রথম বলবো যে আমাদের দেশের যে এই যে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, আপনি জানেন, আমি একটা উপমা দিতে চাই, তারা হলো
সোনার ডিম পাড়া রাজহাঁস। এবং বর্তমান সরকার যখনই ক্ষমতায় ছিল অতীতে বা বর্তমানে আছে, এই প্রবাসীদের জন্য যাদের কারণে আজকে আমাদের রেমিটেন্স বানের মতো আসতেছে, এবং যারা কারণ আমাদের রিজার্ভ এত শক্তিশালী, অর্থনীতি এত আগাচ্ছে, সেই নেপথ্যে যারা, তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই বিমানবন্দরে তাদের হয়রানি থেকে শুরু করে তাদেরকে ভোটার করা পর্যন্ত, এবং করোনাকালে যাতে তারা ঋণ নিয়ে কোনো কিছু করে খেতে পারে, সব কিছু দিক থেকে সরকার কিন্তু অত্যন্ত সচেতন। তো এখন আপনার আজকের যে বক্তব্যের প্রেক্ষিতে আমি বলবো যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা প্রথম হলো, প্রবাসী কর্মী সৌদিরা কিন্তু ফিরতে শুরু করে দিয়েছে, এটা হলো এক। এবং গত মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে 252 জন প্রবাসী সৌদি আরব ফিরে গিয়েছেন, এটা হলো এক। 2 নম্বর হলো, আজও কিন্তু একটি ফ্লাইট যাওয়ার কথা। 3 নম্বর হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যাপার যে স্থবিরতা ছিল, সেটাও কিন্তু কেটে গিয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে ফ্লাইট যাবে। 4 নম্বর হলো, সৌদিতে কর্মরত যে সমস্ত বাংলাদেশি দেশে এসে করোনার কারণে আটকা পড়েছেন এবং কর্মস্থলে যারা ফিরতে চান, তাদের আকামার মেয়াদ বাড়ানো হয়েছে 24 দিন। এবং 5 নম্বর হলো, যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে ফুরিয়ে গিয়েছে বা ফুরিয়ে যাবে, তারা আগামী রোববার থেকে নতুন ভিসার আবেদন করতে পারবেন। এবং সর্বশেষে হলো যে দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় এবং সৌদি আরব আর বাংলাদেশের যে বর্তমান যে শ্রমিক সংক্রান্ত যে ব্যাপারটি, এটা নিয়ে আরও বিস্তারিত মিটিং ভার্চুয়ালি আগামী রোববার কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী উভয় কিন্তু ভার্চুয়ালি মিটিংয়ে যোগাযোগ করবেন তারা। আমার কথা হলো যে এই জিনিসটা নিয়ে এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, আমি মনে করি না যে এখন এটা নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠার কিছু আছে। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে একটু লাস্টে বলি, এখানে কথা আছে আমাদের প্রবাসী ভাই যারা বেকার হয়েছেন বা সৌদি আরব থেকে দেশে এসেছেন, শুধু সৌদি আরব নয়, তা যে কোনো দেশ থেকে যারা এসেছেন না কেন, তাদের জন্য কিন্তু সরকারের ব্যবস্থা অবশ্যই আছে। এবং 1 লক্ষ কোটি টাকার যে প্রণোদনা বা প্যাকেজ, সেখানেও কিন্তু তারা আছে। এবং ভার্চুয়ালি যিনি অংশগ্রহণ করেছেন, উনিও কিন্তু উল্লেখ করেছেন। তবু আমি স্পেসিফিকলি উল্লেখ করতে চাই যে যারা বিদেশ থেকে দেশে এসেছেন, তাদের জন্য কিন্তু 2000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এবং সেটা হলো আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, তারপরে পল্লী সঞ্চয় ব্যাংক এবং পল্লী সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে সেটা তাদেরকে দেওয়া হবে। অতএব বর্তমান সরকার অবশ্যই যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের ব্যাপারে অনেক সচেতন, এই ব্যাপারে উদ্বেগের কোনো কারণ নেই। আর যেই সমস্যাগুলো নিয়ে এতক্ষণ কথা বললেন, সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে, অতএব আতঙ্কের কিছু নেই। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, আপনার কাছে আবার আসবো আমি। বিলকিস ইসলাম, যেটি অ্যাডভোকেট নূরজাহান মুক্তা বললেন, যে সমস্যা তৈরি হয়েছিল সেটি অনেকটা কেটে যাচ্ছে বা সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। আপনি কি মনে করেন যে প্রবাসীরা তাদের যে অধিকার বা প্রাপ্ত সম্মান মর্যাদা সেটি তারা পাচ্ছে? ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা সহ শুরু করছি আজকের এসএটিভি সংলাপ। এখানে যারা আলোচক আছে তাদেরকে এবং ভার্চুয়ালি আমাদের যে গবেষক এখানে জয়েন করেছে সে সহ দর্শকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা, এটা কিন্তু বিএনপির আমলে অর্থাৎ খালেদা জিয়ার আমলে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টায় প্রবাসীদের কল্যাণার্থে এবং তাদের সুযোগ সুবিধা সব কিছুর জন্য এই মন্ত্রণালয়টি গঠিত হয়। এবং 1976 সালে সর্বপ্রথম 6087 জন শ্রমিককে কুয়েতে পাঠিয়ে কিন্তু এই যে আমাদের যে শ্রমবাজার, আমাদের প্রেসিডেন্ট সাহেব জিয়াউর রহমান সাহেব, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি কিন্তু শুরু করেন। সুতরাং প্রবাসীদের জন্য সবসময় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে এবং পজিটিভ থিঙ্কিং তাদের ছিল। এখন আসি আজকের প্রসঙ্গে। এখানে আমাদের যে ভার্চুয়ালি যে গবেষক আছেন, ডক্টর গোলাম মোয়াজ্জেম সাহেব, এবং আমাদের আওয়ামী লীগের যে সাবেক সংসদ সদস্য, উনি যা বললেন, হ্যাঁ, তার এখন যেটুকু আজকে পর্যায় পর্যন্ত যেটি হচ্ছে উনি ঠিক সেটাই বললেন। কিন্তু কথা সেটা হলো যে বর্তমান গভর্নমেন্ট যদি প্রবাসীদেরকে নিয়ে এত চিন্তিত হবে, তাহলে কিন্তু আমরা যখন এই যে মহামারী যেটা করোনা, এটা তো শুধু বাংলাদেশের জন্য না, এটা তো বৈশ্বিক মহামারী, তাই না? এবং এই মহামারী হওয়ার জন্য কিন্তু এই সময়টাই সাধারণত বিদেশ থেকে লোকজন দেশে আসে, এবং শ্রমিকরা যখন দেশে এসে তারা জানতো না, তারা আসার পরে হয়তো যেতে পারে নাই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য
এই মানে প্রবাসীদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনারই বহিঃপ্রকাশ। কারণ আসার সঙ্গে সঙ্গেই তাদেরকে বলল, এরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, এরা কিন্তু আমাদের অর্থনীতি মানে চাকাকে সবচেয়ে বেশি সচল রাখার জন্য তাদের ভূমিকা, প্রবাসীরা। তো প্রথমেই তাদেরকে বলা হলো তারা কি নবাবজাদা, তারপরে বলা হলো যে এরা আসার পরে দেশে চুরি ডাকাতি বেড়ে যাবে। তো এটা তো কখনো ইতিবাচক একটা মন্তব্য হতে পারে না, কিংবা প্রবাসীদের জন্য চিন্তা করছে। আজকে যে ঘটনাটি গতকাল আমি দেখলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসীদেরকে নিয়ে একটা মিটিং হলো, এবং সেই মিটিংয়ে অবশ্যই মন্ত্রণালয় কিংবা মন্ত্রীর দায়িত্ব যে প্রবাসীদের সমস্যার সমাধান করা। আজকে 3 দিন ধরে আমি থাকি ঠিক সোনারগাঁর সামনেই, 3 দিন ধরে ওখান দিয়ে গাড়ি ঘোড়া যেতে পারে না। প্রবাসীরা ফেরত যাওয়ার জন্য যে ধরনের ওখানে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, তাদের তো আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, কারণ প্রবাসীরা যাবে এবং সেখান থেকে যদি আমাদের প্রবাসী ভাই বলেছে 23 তারিখে সৌদি এয়ারলাইন্স আমার দেশে আসবে, 26 তারিখে এখান থেকে যাবে। হঠাৎ করে তাহলে আমার বিমান ওখানে ল্যান্ড করতে পারবে না। তার মানে কি আমাদের যে মানে প্রবাসীদের সঙ্গে কিংবা আমাদের বহির্বিশ্বের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোন পর্যায়ে যেতে পারে যে তাদের ফ্লাইট আসবে, আমার ফ্লাইট যাবে না। তো শেষ পর্যন্ত হ্যাঁ 24 দিন আকামা বাড়ানো হয়েছে, কিন্তু এই 24 দিনের মধ্যে একজন শ্রমিকের কিংবা আমাদের রেমিটেন্স যোদ্ধার যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি সম্ভব হবে কিনা। ভিসাটা প্রসেসিং করতে অনেক সময় লাগে, এইটা কি প্রবাসী মন্ত্রণালয় দিবে নাকি যে এজেন্টের মাধ্যমে গিয়েছিল তারা দিবে? সেখানে কিন্তু একটা সমস্যা আছে। আমি 1 সেকেন্ড একটু বলে নেই। টিকিট যেখানে 25 থেকে 30 হাজার টাকা লাগে, সেখানে কালকে পর্যন্ত আমি রেমিটেন্স যোদ্ধাদের মুখে শুনেছি যে তারা 96,000 টাকা, 1,20,000 টাকা, এমনকি 71 টিভিতে রাত্রে আমি দেখেছি, মানে সাংবাদিকরা নিজেরাই বলেছে। আরেকটি কথা সেটি হলো যে 6,000 টোকেন দেওয়া হয়েছিল, গতকাল দেখানো হয়েছে যে 6,000 টোকেন দেওয়া হয়েছে, সেখানে 124 জনকে টিকিট দেওয়া হয়েছে, বাকিগুলি মানে এটা চোরাকারবারির কাছে চলে গেল। তো এইসব কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দেখার এখতিয়ারের মধ্যে পড়ে না? এত কিছুর পরে আমরা কিভাবে বলবো যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের জন্য একটি ইতিবাচক মানে দিক নির্দেশনা রাখছে? তবে আরেকটি কথা বলি, সেটি হলো যে কালকে খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক, যেখানে আমার মানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বলল যে তারা বানের মতো আমাদের দেশে পানি নিয়ে আসতে, মানে টাকা আনতেছে, রেমিটেন্স যোদ্ধা বানের মতো আনতেছে, আর ওনারা বানের মতো করে সেসবকে লুটপাট করছে। তা না হলে প্রবাসীদেরকে নিয়ে বসে একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি কিভাবে বললেন, কালকে আপনার ফুটেজ দেখবেন যে আপনারা যারা এখানে আন্দোলন করছেন তা এই আন্দোলনের ফুটেজ কিন্তু পুরা বিশ্ব দেখছে, এমনকি সৌদি আরবও দেখছে। তারা যদি মনে করে আপনারা জঙ্গি, এই কথা কি ওনার এই কথাটাও কি তারা দেখছে না? একজন মন্ত্রী যদি বলে যে আপনাদের এই কর্মকাণ্ডকে আপনাদেরকে জঙ্গি হিসেবে মনে করে, তারা তখন আপনাদের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। এটি তো কখনো পজিটিভ কথা হতে পারে না। আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। বিরতির পর ডক্টর খন্দকার গোলাম মজিব আপনার কাছে যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ডক্টর খন্দকার গোলাম মজিব, যেটি বিলকিস ইসলাম যে প্রশ্ন তুললেন যে এই সংকটটা আসলে কেন দেখা দিল, কেন প্রবাসীরা যাদের প্রাপ্ত সম্মান মর্যাদা অনেক পাওয়ার কথা, কিন্তু তাদেরকে রাজপথে কেন নামতে হলো, কেন তাদেরকে এরকম একটি নিদারুণ কষ্টের মধ্য দিয়ে তাদের যাওয়ার এই দুধ বেগুদ কণ্ঠা কাটছে না কিছুতেই, এই অবস্থা আসলে তৈরি হলো কেন? আসলে এই ধরনের দুর্যোগকালীন সময়ে যে দেশগুলোতে আমাদের শ্রমিকরা কাজ করতে যান, সেই দেশগুলোতেও এক ধরনের চলমান পরিস্থিতি আছে। আবার আমাদের দেশে যারা চলে আসেন তারাও আসলে এক ধরনের চলমান পরিস্থিতির ভিতরে থাকেন। ফলে প্রতিনিয়তই এই পরিস্থিতিটি পরিবর্তন হয়। সেরকম পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু যে দেশে যাচ্ছেন সেই দেশের চেয়ে আমাদেরই সরকার বা মন্ত্রণালয়ের কিন্তু উদ্বেগ থাকার কথা বেশি, যে কিভাবে আমাদের শ্রমিকদেরকে দ্রুততর সময় তাদের কাজের জায়গাটিতে ফেরত পাঠানো যায়।
এই লক্ষ্যটি আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ফোকাস থাকা দরকার। কিন্তু সেই জায়গাটিতে সরকার হয়তো কিছু কিছু উদ্যোগ নিচ্ছেন, এবং যেটি বলা হলো যে ফ্লাইট তৈরি হচ্ছে, আমি আপা যিনি কথা বললেন একটু আগে, তার হিসেবটি আমি আগে একটু মিলিয়ে দেখছিলাম যে ৮০,০০০-এর মতো যদি শ্রমিক এই মুহূর্তে বাংলাদেশে থাকেন এবং ২৪ দিনের জন্য যদি তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়, তাহলে প্রতিদিন প্রায় ৩,৫০০ করে শ্রমিককে সৌদি আরবে যেতে হবে। এবং আমরা যদি একটি ফ্লাইটে যদি ধরে নিই ৪০০ করে শ্রমিক যেতে হয়, তাহলে অন্তত ৯টি ফ্লাইট প্রতিদিন পরিচালনা করতে হবে। আমি বলছি না যে এই ৯টি ফ্লাইট পরিচালনা করা সৌদি বাংলাদেশের বিমান এবং অন্য এয়ারলাইন বা ভাড়া করা বিমান দিয়ে সম্ভব না, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি সেই পরিকল্পনাটি আছে কিনা। যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে যে প্রথম যেটিতে যাচ্ছেন তাতে প্রথম দিনের জন্য ৫০০ জন এবং দ্বিতীয় দিনের জন্য ৫০০ জনের মনে হয় বিমানের যাত্রার নিশ্চিত করা গেছে। এই পরিমাণ কিন্তু স্বল্প পরিমাণ দিয়ে যদি পাঠানো হয়, তাহলে এই যে ২৪ দিনের জন্য যে আকামার মেয়াদ বৃদ্ধি বা ভিসা করার মেয়াদ বৃদ্ধি হলো, এটিতে কিন্তু তারা সবাই গিয়ে পৌঁছতে পারবেন না। সুতরাং যখন আমরা সরকার উদ্যোগ নিচ্ছেন, তখন যেন উদ্যোগগুলো পূর্ণাঙ্গ হয় এবং সমস্যাটির পূর্ণাঙ্গ ব্যাপকতাটি মাথায় রেখে যাতে উদ্যোগগুলো নেওয়া হয়। এই জায়গাটিতে যেন আমাদের বিমানের যেন কোনো ব্যবসায়িক স্বার্থ যেন বড় না হয়ে দাঁড়ায়, অথবা কোনো ধরনের পারস্পরিক দ্বন্দ্ব যাতে আমাদের শ্রমিকদের যাতে কোনো ক্ষতি না করে। সুতরাং তাদের ভিতরে অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেটি যাতে দ্বিপাক্ষিক পর্যায়ে তারা আলোচনা করে নেন, কিন্তু তার ভিকটিম যাতে আমাদের শ্রমিকরা কোনোভাবে না হয়। আমি যেটি বলতে চাচ্ছি যে যদি এই পরিমাণ শ্রমিকদেরকে আগামী ২৪ দিনের মধ্যে নিতে হয়, তাহলে প্রতিদিন ৯টি করে বিমান পরিচালনার দরকার পড়বে, এবং সেই পরিমাণ প্রস্তুতি বিমানের যদি না থাকে, তাহলে সৌদি এয়ারলাইন্স এবং অন্য ভাড়া করা বিমান বা অন্য এয়ারলাইন্স দিয়ে যাতে সেটি পুষিয়ে নেওয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে। যদি না হয়, তাহলে কিন্তু আজকে আমরা হয়তো সাময়িকভাবে স্বস্তি শ্রমিকদের মধ্যে দেখেছি, কিন্তু এই সমস্যাটি কিন্তু আবার পুনরায় কয়েকদিন পরেই কিন্তু আবার এই অসন্তোষ বা অনিশ্চয়তা কিন্তু শ্রমিকদের মধ্যে আবার জেগে উঠতে পারে। সুতরাং আমরা অনুরোধ করব পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আগামী রোববার আলোচনা করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তখন বিস্তারিতভাবে কিভাবে এই ২৪ দিনের ভিতরে যাতে পূর্ণাঙ্গভাবে সমস্ত শ্রমিকদেরকে আমরা যাতে সেখানে নিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো যাতে এখানে নিশ্চিত করা হয়, এবং অন্য কোনো বিষয়ে দ্বিপক্ষীয় পর্যায়ের অন্য কোনো বিষয় যাতে শ্রমিকদের এই যাতায়াতকে যাতে বাধাগ্রস্ত না করে। শোনা যাচ্ছে যে রোহিঙ্গার সংক্রান্ত একটি বিষয়ও নাকি সৌদি আরবের পক্ষ থেকে তোলা হতে পারে। এই ধরনের বিষয়গুলো যাতে আবার শ্রমিকদের যাতায়াতকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না করে, সেটি যেন আলাদা এজেন্ডা হিসেবে থাকে, এবং সেটি যাতে সরকার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে আলাদাভাবে সেই বিষয়গুলো হ্যান্ডেল করে। সুতরাং যে কোনো ধরনের বিষয় আসুক, সেটি যেন আলাদা আলাদাভাবে থাকে, এবং শ্রমিকদের তাদের গন্তব্যে যাওয়াটি সর্বাধিক গুরুত্ব দিয়ে সেটি যাতে সঠিক সময়ে সবাই যাতে যেতে পারে, সেটি নিশ্চিত করা যাতে সরকারের সর্বোচ্চ প্রাধিকার হয়। খন্দকার গোলাম মোয়াজ্জেম, যেটি আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকেই কিন্তু সৌদি আরবে শ্রমিক থাকেন। সেসব দেশে কিন্তু এ ধরনের সমস্যা তৈরি হয়নি। তো আমাদের কি এখানে কোনো কূটনৈতিক ব্যর্থতা বলি বা ব্যবস্থাপনায় কোনো দুর্বলতা, এ ধরনের কোনো কারণেই কি আমাদের শ্রমিকদের ভোগান্তি বা এই দুর্ভোগ নেমে এসেছে? দেখুন, মানে অন্য যে কোনো দেশের চেয়ে শ্রমিক সংখ্যার দিক থেকে আমাদের শ্রমিকরা বেশি সংখ্যায় সৌদি আরবে থাকেন, যেটা আমরা জানি, এবং তারা চলেও এসছেন হয়তো বেশি হারে, এবং এখন তাদের যাওয়ার প্রয়োজন হচ্ছে, সেটি এখানে রয়েছে। অন্য দেশের সাথে কতটুকু কি হয়েছে আমার জানা নেই, তবে আমাদের দিক থেকে যদি সরকারের উদ্যোগগুলো বলি, সরকার বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছেনও, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে, অন্য যে কোনো ধরনের উদ্যোগের চেয়ে সবচেয়ে কার্যকরী উদ্যোগ হবে শ্রমিকদেরকে তাদের কাজের জায়গাটিতে পৌঁছে দেওয়া। দেশের ভিতরে ঋণ দেয়া বলেন, তাদের কিছু সাহায্য সহযোগিতা বলেন, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগ নেওয়ার কথা, সেগুলো ভাবতে পারেন আপনি, কিন্তু শ্রমিকরা যদি তাদের কাজের জায়গায় ফিরে গিয়ে কাজে যদি জয়েন করতে পারে, সেটি আমাদের সরকারের জন্য সবচেয়ে স্বস্তির হবে এবং এই পরিবারগুলোর জন্য সবচেয়ে স্বস্তির হবে। সুতরাং অন্য কোনো দেশের দিকে তাকানোর প্রয়োজন নেই, আমাদের সরকারের উচিত হবে এই শ্রমিকদেরকে দ্রুততর সময় তাদের কাজে পৌঁছে দেওয়া। জি, খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আবার আসবো আমি। সৌদি প্রবাসী জনাব এম এ কাশেম, যেটি আমরা শুনছিলাম যে প্রবাসীদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া। আসলে কাজে ফিরে যাওয়ার সুযোগ, আপনি সৌদি থাকাকালীন সময়ে প্রবাসীরা তো অনেক বেশি
সংকটে ছিলেন, এই বিশেষ করে করোনাকালীন সময় অনেক সমস্যার মধ্যে দিয়েই আছে। যারা ফিরে আসছেন তারা কি সবাই কি কাজে ফিরতে পারবে, বা সবার কি কাজ সেখানে আছে কিনা বা থাকার সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের ভার্চুয়ালে যিনি আসলেন জনাব খন্দকার সাহেবের কথাগুলো যেভাবে উনি বললেন খুব সুন্দরভাবে একদম মূল কথাটুকুই বারবার বলার জন্য উনি চেষ্টা করতেছেন। ওই কথাটুকু আমি বলতে চাচ্ছিলাম, আমাদের যে ৮০,০০০ প্রবাসী আছে, মানে একেবারে আপনার যে আজকে প্রসঙ্গটা হচ্ছে কি চ্যালেঞ্জের মুখে বৈদেশিক কর্মসংস্থান, আর তার ফলে কি হবে, আমাদের অর্থনৈতিক কী প্রভাব পড়তে পারে, কতটুকু প্রভাব পড়তে পারে, সেটাই যদি সেটাকে উত্তোলন করা লাগে তাহলে আমাদের এই ৮০,০০০ প্রবাসী, উনি যে কথাটা বলতে চাচ্ছিলেন যে খুব দ্রুত আপনার যদি ২৪ দিনে আপনার বিমান, সৌদি এয়ারলাইন্স, আরও অন্যান্য ইমারাতস বিভিন্ন ফ্লাইটগুলো প্রয়োজনে যদি আরও ভাড়া করে খুব দ্রুত প্রতিদিন ৪-৫টা করে ফ্লাইট দিয়ে খুব দ্রুত সম্ভব হয় ফ্লাই করার জন্য, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এক আর দুই হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান চ্যালেঞ্জের মুখে শুধু যে ৮০,০০০ তা না, আমাদের কমপক্ষে ২০ থেকে ২২ লক্ষ বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে আছে। আমি যেহেতু সৌদি আরবে থাকি, এতে করে আমাদের কর্মসংস্থানে যে চ্যালেঞ্জের মুখে আরও পড়ার সম্ভাবনা আছে করোনাকালীন এই দুর্যোগের পরে। আর মুক্তা আপা একটি কথা বলছিলেন যে প্রণোদনা, যে জিনিসটা, এটা বাংলাদেশে হয়তো প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে হোক, যেভাবে হোক, পল্লী 4টে ব্যাংকের মাধ্যমে হচ্ছে, ওকে ধন্যবাদ, সে কথাটা হয়তো হবে। কিন্তু এই করোনাকালীন সময় দূতাবাসের মাধ্যমে সরকার এখান থেকে প্রণোদনা আপনার দেওয়ার জন্য আমি যতটুকু জানি একটা অংশ অর্থ সেখানে দেওয়া হয়েছিল। হওয়ার পরে আপনি সৌদি আরবের যত প্রবাসী আছে, অনেক শ্রমিক অনেক ক্যাম্পে না খেয়েও ছিল, অনেক ক্যাম্পে খুবই সমস্যার মধ্যে ছিল, কিন্তু আসলে যেটা দেওয়া হয়েছিল দূতাবাসের মাধ্যমে সে জিনিসটা সে পর্যন্ত পৌঁছাইতে পারেনি। কিন্তু সরকার কিন্তু এখান থেকে বলছে যে হ্যাঁ সেটা দেওয়া হয়েছিল। এক আর দুই হচ্ছে আমাদের আরও চ্যালেঞ্জের মুখে কোন জায়গাটায় পড়তে হয়, আমি দুটো জায়গায় একটু আপনাকে করি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে যে শ্রমিকরা ওখানে যায়, এখানে রেকর্ডিং লাইসেন্স যারা এখানে এই জনশক্তি রপ্তানিকারক যারা, এই রেকর্ডিং লাইসেন্সের মালিকরা যখন ভিসাগুলো কিনে আনে, খরিদ করার পরে কোনো কোম্পানি ধরেন বেতন দিল না, কোনো কোম্পানি আকামা ঠিকমতো দিল না, লেট করলো আকামা, বেতনও হচ্ছে 1 মাসের জায়গায় 3 মাস, 4 মাস, 5 মাস পর্যন্ত লেট করে। তখন কিন্তু এখান থেকে কোনো অফিসের মালিক অথবা কেউ ফোন দিলে ওই সৌদি কিংবা ওই কোম্পানি তত একটা রেসপন্স করে না। তাহলে আমার দৃষ্টিতে, আমি যেহেতু এতটা বছর ওখানে থাকি, তাহলে যদি আমাদের দূতাবাস খুব শক্তিশালী হয়, দূতাবাসকে যদি আরও জনবল, আমাদের দূতাবাসে এতটা জনবল নাই, যদি আরও জনবল বৃদ্ধি করে, আমি সরকারের কাছে এটা আমি সবিনয় অনুরোধ করে বলছি, বিনীত অনুরোধ করে বলছি, যদি দূতাবাসকে, যেমন ফিলিপাইনের দূতাবাস, শ্রীলঙ্কার দূতাবাস, ইন্ডিয়ার দূতাবাস, আরও অন্যান্য দেশের যে দূতাবাসগুলো খুবই শক্তিশালী, এই দূতাবাসরাই কি করে, সৌদি আরবের ধরেন একটা কোম্পানি, একটা ইয়ামামা কোম্পানি মনে করেন, সেই কোম্পানিতে হাজার কমপক্ষে 40,000 50,000 শ্রমিক আছে, বাংলাদেশি কমপক্ষে আছে আপনার 20,000 থেকে 25,000। সেই কোম্পানিতে বেতন দিল না, কথার কথা বেতন দিল না, 4 মাস বেতন দিচ্ছে না, 5 মাস বেতন দিচ্ছে না। শ্রমিক আন্দোলন করতে পারে না, কারণ সেখানে আইন খুব কঠিন আইন, খুবই শক্ত আইন। তখন যদি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের দূতাবাসরা যেভাবে অ্যাক্টিভ যায়, বাংলাদেশও সেভাবে, হ্যাঁ, যদি সে তদারকি করে, তাহলে একটা মিনিট আপনার কাছে আবার আসবো। আমরা একটু খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছে আবার যেতে চাই। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, শুনতে পাচ্ছেন? জি, শ্রমিকদের নানা ধরনের সমস্যা তৈরি হয় প্রবাসে,
যেটির জন্য প্রবাসী আমাদের এম এ কাশেম যেটি বললেন যে দূতাবাসগুলোকে আরও বেশি কার্যকর হওয়া উচিত এবং তাদের তৎপরতা বাড়ানো উচিত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেই ধরনের সাড়া তারা পান না সেই প্রবাসে। তো সেখান থেকে এই শ্রমিকদের সেই সংকটগুলো নিরসনের জন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? আমি তো অবশ্যই মনে করি যে যে পরিমাণ শ্রমিক আমাদের যদি বিশেষ সৌদি আরব বলি বা বড় বড় যে দেশগুলোতে আমাদের শ্রমিকরা বেশি সংখ্যায় রয়েছে, সেই তুলনায় যে শ্রমিক ভাই যিনি বললেন মন্ত্রণালয়ের লোকবলের সংকটের কথা বা দূতাবাসের লোকবলের সংকটের কথা, এই অভিযোগটি প্রায়ই শোনা যায় আসলে। এমনকি তারা অভিযোগ করেন যে দূতাবাসে গিয়ে সময় মতো সার্ভিসগুলো পেতে সমস্যা হয়, তাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে তাদের সমস্যাগুলো অনেক সময় শোনা হয় না, এই অভিযোগও হয়, এবং সমস্যার সমাধান করতে অনেক দীর্ঘসূত্রিতার বিষয় দাঁড়ায়। আমি যেটি অনুরোধ করব যে আমাদের বাংলাদেশি ঘন অধ্যুষিত যে সমস্ত শহরগুলো বা দেশগুলো, সেই দেশগুলোতে আমাদের লোকবল বাড়ানো, দূতাবাসের লোকবল বৃদ্ধি করা, এমনকি সে সমস্ত জায়গায় যে কাউন্সিলর যে অফিসগুলো, সেই কাউন্সিলর অফিসগুলোকেও আরো সমৃদ্ধ করা, বিশেষ করে শ্রমিকদের সেবা সংক্রান্ত যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য লেবার কাউন্সিলরও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা দরকার রয়েছে। আর একটি ছোট জিনিস আমি বলবো যে অনেক সময়ই যেটি দেখা যায় যে শক্তিশালী এই ইমেজটি তৈরি হয় আসলে সংশ্লিষ্ট দেশে মিডিয়ার মাধ্যমে। আমার মনে হয় যে সময় এসেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেসরকারি খাতের মিডিয়ার মাধ্যমে ওই দেশগুলোর মিডিয়াতেও বা ওই দেশগুলোর যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদের সাথেও কিভাবে আমরা কাজ করতে পারি এবং বাংলাদেশের সমস্যা সংক্রান্ত বিষয়গুলো যাতে মিডিয়াতে প্রকৃতভাবে উঠে আসে এবং তার মাধ্যমে যাতে আমাদের শ্রমিকরা সমাধান পান, সেটি দেখার বিষয় রয়েছে। অনেক সময় এরকম আসে যে নেতিবাচক খবর, বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক খবর বেশি আসে, তখন দেখা যায় যে বাংলাদেশি শ্রমিকদের সম্পর্কে সামগ্রিকভাবে একটা ভুল ধারণা তৈরি হয়। সে সমস্ত জায়গাতেও কিন্তু মিডিয়ার সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে। সুতরাং আমাদের দূতাবাসগুলোকে শুধুমাত্র তাদের পারস্পরিকভাবে যে সমস্ত পররাষ্ট্র সংক্রান্ত বিষয় বা দৈনিক ভিত্তিতে যে সমস্ত সমস্যা, এটির মধ্যে এখন আর থাকার সময় নেই। যেহেতু দীর্ঘকাল ধরে বাংলাদেশিরা সেখানে রয়েছেন, আরো দীর্ঘকাল বাংলাদেশিরা থাকবেন, যাবেন, সুতরাং এখন আসলে দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে মিডিয়া রিলেটেড এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগের সঙ্গেও আমাদের সংযোগ বৃদ্ধি করা দরকার। সেটির জন্য কিন্তু আলাদা রকমের কৌশল কাঠামো নেওয়া প্রয়োজন। খন্দকার গোলাম মোয়াজ্জেম, যেটি আমরা অর্থনীতির একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স অর্থ যারা বাইরে আছেন যেসব প্রবাসী কর্মী তাদের পাঠানোর টাকা যেটি আমাদের অর্থনীতির চাকাকে সচল করছে, যেটা আমরা সবাই স্বীকার করি, কিন্তু এটি এই করোনাকালীন সময় আসলে এই চাকা সচল করার ক্ষেত্রে বা এটি ধরে রাখার জন্য সামনে আসলে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে সরকারকে? আমাদের তো সচল, আমি বলবো যে আশ্চর্যজনক ভাবেই আমাদের করোনা কালের ভিতরেও কিন্তু আমাদের প্রবৃদ্ধি ভালোই রয়েছে। আমি বলবো যেখানে প্রচুর সংখ্যক শ্রমিক দেশে চলে আসছেন, তারপর সুবিধা দিচ্ছেন, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছেন, সেটাও কিন্তু আমাদের প্রবাসী শ্রমিকদের দেশে টাকা বেশি পরিমাণে পাঠাতে উদ্বুদ্ধ করছে এবং দেশে তাদের কাজেও লাগছে। এই জিনিসগুলো কিন্তু এখানে হেল্প করছে। এই মুহূর্তে যেটি দরকার, আবারও যেটা বলছি, যে আমাদের শ্রমিকরা যত বেশি সংখ্যক তাদের আগের কাজে ফিরে যেতে পারবে, এমনকি নতুন করে যে এখন অল্প পরিমাণে কাজের যে সুযোগ সৃষ্টি হয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে উচিত হবে সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, যাতে বাংলাদেশি শ্রমিকদেরকে ওই নতুন কাজের সুযোগ সৃষ্টি হলে যাতে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, সেরকম ভাবে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, চিঠি পাঠানো, অনুরোধ করা, সেই ধরনের একটা যোগাযোগ দরকার। শুধুমাত্র যারা আছেন তারাই না, যারা কিন্তু আমাদের গত বছর প্রায় 7 লক্ষ শ্রমিক গেছেন কিন্তু সেখানে, সুতরাং এবছর যদি কমে গেছে সেই যাওয়াটি, সুতরাং এই যে বসে আছেন যারা শ্রমিক, তাদেরকেও যদি আমরা আস্তে আস্তে পাঠাতে পারি, তাহলে সেটিও কিন্তু আমাদের রেমিটেন্সে ভবিষ্যতে বড় রকমের কাজে দেবে। মোট কথা হচ্ছে এই মুহূর্তে রেমিটেন্সের বড় আকারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যাতে প্রবাসী যারা রয়েছেন তারা যাতে কাজে ফিরে যেতে পারেন, তাদের যেন কাজ থাকে
এবং তারা যাতে সেখান থেকে তাদের পরিবারকে সহায়তা করতে পারেন, এবং যারা অপেক্ষারত রয়েছেন প্রবাসে যাওয়ার জন্য নতুন কাজের জন্য, সেই জায়গাগুলোতে যাতে আমাদের প্রবাসী শ্রমিকদেরকে আরো বেশি সংখ্যায় আমরা সুযোগ করে দিতে পারি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেইভাবে দেশভিত্তিক উদ্যোগ নিয়ে এগোনো উচিত। জি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট নূরজাহান মুক্তাজ, যেটি আমরা আলোচনা করছিলাম যে আমাদের করোনাকালীন সময়েও অর্থনীতি তার চাকা সচল রেখেছে বা আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি আমরা। রেমিটেন্সও অন্য বছরের তুলনায় এবার আমরা বলবো যে ভালোই, সন্তোষজনক। কিন্তু এই ধারা ধরে রাখতে হলে তো সরকারকে আরও কঠিন পথ অতিক্রম করতে হবে। তখন কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলবো যে আমাদের বাংলাদেশ থেকে 1 কোটিরও বেশি লোক বিদেশে থাকে এবং তারা প্রবাসী হিসেবে তারা আমাদের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখছে। এখন আমি এরপরে বলবো, এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা কিন্তু বর্তমান সরকারেরই একটা সৃষ্টি। বর্তমান সরকার প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেটারই আরেকটা উদাহরণ হলো এই প্রবাসী কল্যাণ ব্যাংক। তো আমি আপনাকে এখন যেটা বলবো যে সৌদি আরবের, স্পেসিফিকলি সৌদি আরবের কথা বলা হয়েছে, সেটা হলো যে সৌদি আরবে বর্তমানে আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত, তিনি ডক্টর জাভেদ পাটোয়ারি, আমরা জানি ওনাকে, যে উনি কিছুদিন পূর্বে আমাদের দেশে আইজিপি ছিলেন এবং উনি যথেষ্ট দক্ষতার সাথে বিষয়গুলো হ্যান্ডেল করছেন ওই দেশে এবং চেষ্টা করছেন সৌদি প্রবাসী যারা তাদের সমস্যাগুলোর সমাধান করতে। এবং পৃথিবীর প্রত্যেক দেশে যেখানে আমাদের দূতাবাস আছে বা আমাদের হাই কমিশন আছে, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা সেখানকার সংশ্লিষ্ট বাংলাদেশি যারা বসবাস করছে তাদের সমস্যা সমাধান করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ছিটিফোঁটা যদি কখনো গ্যাপ থাকে সেটা থাকতেই পারে, তবে সরকার আন্তরিক, এ ব্যাপারে আমি কনফার্ম। এখন আরেকটা কথা, এই যে রেমিটেন্সের কথা যেটা আমাকে উল্লেখ না করলেই হয়, রেমিটেন্স তো এই যে বানের জলের মতো আসে, এটা আমার মনে হয় কারো কারো পছন্দ হচ্ছে না যে বাংলাদেশে কেন এত রেমিটেন্স আসছে। অনেকেরই গাত্রদাহ, সহ্য করতে পারছে না। রেমিটেন্স আসার কারণ হলো যে প্রবাসীদের জন্য সরকারের যে নীতি, যে কৌশল, সেটা হলো প্রথম কারণ। এবং আপনি জানেন যে এই রেমিটেন্স কেন এত বেশি আসছে, সেটা হলো 2% প্রণোদনা ঘোষণা করা হয়েছিল এই রেমিটেন্সের, আর রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছিল। 2টা কারণ হলো মেইন। এরপরে সরকারের কিছু ইতিবাচক কৌশল আছে যার কারণে এটা হচ্ছে। এখন আপনাকে আমি আরও তথ্য দিতে চাই, সেটা হলো প্রতি মাসে $100 মিলিয়ন রেমিটেন্স কিন্তু আমাদের দেশে আসতেছে। এখন আপনার সেপ্টেম্বর মাস চলতেছে, আজকে সেপ্টেম্বর মাসে সম্ভবত 23 বা 24 তারিখ হবে, 24 তারিখ। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত গত 15 দিনে $1.3 বিলিয়ন এসেছে রেমিটেন্স এই বাংলাদেশে। তো এগুলো তো আর এমনি এমনি আসে না, সরকারের প্রবাসীদের প্রতি নীতির ফলেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে। প্লাস প্রবাসীরা পরিবার পরিজনকে ফেলে বিদেশে আছে, তাদের অবদান যেটা সেটা তো বলাই বাহুল্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু এটা হচ্ছে। এখন আমি আপনাকে বলি, বলতেছে যে বিরতি নিয়ে এসে আমার তাহলে কথার ফ্লোটা থাকবে না, বিরতি নিয়ে এসে আবার আপনার কথা শুনবো, আপনার কাছেই আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, যেটি আলোচনা করছিলেন যে রেমিটেন্স অর্থাৎ বানের পানির মতো আপনার ভাষায় যেটা আসছে, আমি যেটা বলবো যেটা সত্য সেটা আসতেছে, কিন্তু এই বানের পানির মতো কেন আসতেছে সেটাই অনেকের পছন্দ হচ্ছে না, অনেকেরই গাত্রদাহ। কাদের পছন্দ হচ্ছে না? তারা চায় না যে এই দেশটা উন্নত হোক, আরও বেশি সমৃদ্ধশালী হোক, এবং তারাই চায় না যে এই দেশের জাতীয় মাথাপিছু আয় বাড়ুক এবং সমৃদ্ধি বাড়ুক। এখন আমি বলি, তাহলে তারা কি চেয়েছে? আপনি জানেন যে দুর্নীতির এই সমস্ত বানের মতো ভেসে আসা রেমিটেন্স নাকি লুটপাট করা হবে, এই কথাটাও বলা হয়েছে। একটু আগে একজন বক্তা বলেছেন, সম্মানিত বক্তা, আমি ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলি, আসলে দুর্নীতি কোন আমলে হয়েছে, কাদের আমলে হয়েছে, সেটাও আমাদের একটু বোঝার বিষয় আছে। পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছে কাদের আমলে? কাদের আমলের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছে। কাদের আমলে 400 সুটকেস সেই মধ্যপ্রাচ্যে গমন করেছে। কাদের গঠনতন্ত্রে সাতধারা ছিল দুর্নীতি বিষয়ক, সেটা তুলে দেওয়া হয়েছে। কাদের মনোনয়ন বাণিজ্য করে দেখা যাচ্ছে 7-8 জনকে মনোনয়ন দেওয়া হয় টাকা পয়সা নিয়ে, পরে একজনকে যখন দেখা যায় দেওয়া হয় চূড়ান্তভাবে, তখন বাকি 6 জন তার বিরুদ্ধে দাঁড়ায়, ফলে তারা কোনো সিট পায় না, তখন দোষ পড়ে আওয়ামী লীগের উপরে। কারা?
সেটা আমাদের অবশ্যই বোঝার সময় এসেছে এবং বুঝতে হবে। আজকে আমি আপনাকে আরেকটা কথা যেটা বলবো যে সমালোচনা সবাই করতে পারে, করুক, গঠনমূলক সমালোচনা করুন সরকারের, কোনো সমস্যা নেই, আমরা সাধুবাদ জানাই। এই সরকার যেভাবে করোনা মোকাবেলা করেছে, এই আমফান মোকাবেলা করেছে, তারপরে বাজেট দিয়েছে, বন্যা মোকাবেলা করেছে, তারপরও দেশের অর্থনীতি সচল এবং অর্থনীতির চাকা প্রতিদিনই বাড়ছে এবং সেটা প্রবৃদ্ধি বহমান এবং সেটা সারা পৃথিবীতেই কিন্তু একটা বিশ্ব যে বাংলাদেশ কিভাবে বিশ্বের ব্যাপার যে এভাবে উন্নতি করছে, জনগণ কতটা পেল না, হ্যাঁ সেটা আমি সেটা বলতেছি। এখন আমি আপনাকে যেটা বলবো মূল কথা সেটা হলো যে দেখেন, একটা কথা বলা হয়েছে যে প্রবাসীদের, আমার এখন প্রবাসী একজন ভাই এখানে বসা, আমি আপনাকে আমার প্রথম বক্তব্যে আমি কিছু পয়েন্ট আকারে বলেছি কি কি সমাধান দেওয়া হয়েছে পয়েন্ট আকারে এবং সেগুলো তথ্যউপাত্য ভিত্তিক। এখন এই যে প্রবাসীরা যে মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করলো, সড়ক অবরোধ করলো, এখানে আন্দোলনের যিনি কি বলবো উস্কানিদাতা, হ্যাঁ, তিনি কিন্তু প্রবাসী না, তিনি হলেন এখানকারই একজন লোক, রাজনীতি করেন। তাহলে বাতাসটা দিচ্ছে কে, কারা, সেটাও আজকে বিচার্য বিষয়। তারাই বাতাস দিচ্ছে যারা কিনা পেঁয়াজের যখন স্বাভাবিক সরবরাহ থাকে তারপরেও কিন্তু তারা কৃত্রিমভাবে দাম বাড়ায়, অস্থিতিশীল করার চেষ্টা করে। এবং গত বছর লবণের দামও তারা এইভাবে বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু সরকারের যে পলিসি নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কৌশল এবং ওনার দক্ষতা যোগ্যতার ফলেই, ওনার নির্দেশিত পন্থা অবলম্বনের ফলেই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মন্ত্রী মহোদয় আছেন তারা এই সমস্যাগুলোকে মাথা চাড়া দিয়ে উঠতে দেননি এবং সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান। আজকে আপনি আমাকে যে টপিকের জন্য আমাকে ডেকেছেন, আমি এসে এখানে যখন শুনলাম যে প্রবাসীদের যে শ্রমিক অসন্তোষ বা সৌদি আরবের যে সমস্যা সেটি হলো আজকের বিষয়, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত হলাম যে সেই সমস্যাটা অলরেডি সমাধান হয়ে গিয়েছে। অতএব এখানে সমস্যার কিছুই নেই। তারপরেও যারা এর মধ্যে থেকে সমস্যা খুঁজে বের করতে চাচ্ছে তাদের ব্যাপারে আমার বলার কিছুই নাই, কারণ তাদের অবস্থা হবে ওই যে শকুনের দোয়ায় গরু মরার মতো। শকুন অপেক্ষায় আছে গরু কখন মরবে, তারপর গরুর মাংস খাবে। সেটা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ হতে দিবে না, এই সরকারও হতে দিবে না। আমি আরেকটা কথা লাস্টলি বলতে চাই, যিনি বক্তা ছিলেন ভার্চুয়ালি মোয়াজ্জেম সাহেব, উনি কিছু সাজেশন দিয়েছেন। হ্যাঁ, আমি অবশ্যই ওনার এই সাজেশনগুলো আমি গ্রহণ করছি যে ইতিবাচক কোনো প্রস্তাব বা সাজেশন অবশ্যই এই সরকার গ্রহণ করে এবং করে থাকে, এবং আমরা অবশ্যই মনে করি এতে জনগণের গ্রহণযোগ্যতার প্রতি আমাদের যে গ্রহণযোগ্যতা সেটি আরো বাড়ছে এবং বাড়বে। নূরজাহান মুক্তা, আপনার কাছে আবার আসবো আমি। বিলকিস ইসলাম, যেটি নূরজাহান মুক্তা যে অভিযোগ অনুযোগ যেটাই বলি যে তথ্যগুলো তুলে ধরলেন, সেটার সাথে বাস্তবতার আসলে কতটা মিল আছে? হ্যাঁ, উনি আমাদের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। উনি যে কথাগুলি বললেন, আজকে সাবজেক্ট ছিল আপনার শ্রম চ্যালেঞ্জের বৈদেশিক কর্মসংস্থান। তবে আজকের টপিকসটা আমরা সাধারণত বেশি ফোকাস করছি সৌদি আরব, কিন্তু আমাদের কর্মজীবী শ্রমিক কিন্তু সমগ্র বিশ্বে আছে। তো সুতরাং আমাদের যে চ্যালেঞ্জের মুখে যে পড়ছে এবং আরও ভবিষ্যতে পড়বে তার প্রমাণই হলো যে কিছুদিন আগে ইটালি থেকে ফেরত দেওয়া হয়েছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে, এবং সেখানে কিন্তু এখন আমাদের ফ্লাইট যাওয়া নিষিদ্ধ, এবং ইটালি পরপর আরও কয়েকটি দেশে আমাদের কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা এটা কি আমাদের কর্মসংস্থানের মানে পজিটিভ সাইড নাকি নেগেটিভ সাইড? এক নাম্বার। দুই নাম্বার কথা হলো যে আজকে শ্রমজীবী সৌদিতে তারা যেতে পারবে কি পারবে না সেসব নিয়ে আজকে টপিকস। কিন্তু যেহেতু আমার মানে আওয়ামী লীগের সংসদ সদস্য, উনি যেহেতু দুর্নীতিকে নিয়ে এসছে, আমাকে তো ওদিকে যেতেই হয়, কারণ আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি। আর এখন যারা এই চ্যাম্পিয়নের মানে মাত্রাকে করে তারা ভয়েই হাত দেয় না, কারণ ওরা কোথায় হাত দিবে? যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির ড্রাইভার মালিক, সে যদি 100 কোটি টাকার, এখন কি মানে আশ্চর্য একটা দেশে আমরা মানে বসবাস করছি, 100,000 কোটির নিচে কোনো দুর্নীতি নাই। এই সরকারই কিন্তু জন্ম দিয়েছে সাবরিনাদেরকে, এই সরকারই কিন্তু জন্ম দিয়েছে আপনার জেকেজি শামীমকে, এবং যে কোনো কথাতেই তারা টেনে নিয়ে আসবে। তা এরা বিএনপির ছিল, বিএনপিতে ছিল, তাহলে বিএনপির পচাগুলি আপনারা নিলেন কেন? বিএনপিতে যারা পচে গেছিল আপনাদের ভাষ্যমতে, কালকে যারা এখানে সৌদি শ্রমিকরা তারা তাদের মানে কর্মসংস্থানের জায়গায় ফেরত যাবে,
তার জন্য তারা আন্দোলন করছে। সেখানেও বিএনপিকে চোখে দেখতেছে, সেখানেও উস্কানিদাতা হলো বিএনপি। পেঁয়াজ আসলো না, আমাদের দেশ থেকে পূজার জন্য উপহার দেওয়া হলো টন টন ইলিশ। আমার দেশে পদ্মার ইলিশ আমি পাই না, অথচ আমরা ভারতকে দিয়ে দিলাম। যেদিন আমরা ইলিশ দিলাম পরের দিন তারা পেঁয়াজ বন্ধ করে দিল। এখানে বিএনপি কোথা থেকে আসলো? আর পেঁয়াজ বন্ধ করবে না কেন? যখন ওরা দেখছে যে এত ইলিশ, ইলিশ সবচেয়ে মজা লাগে যত বেশি পেঁয়াজ দিয়ে রান্না করবে, পেঁয়াজ মানে আপনার দো পেঁয়াজা হবে, তখন ওরা করলো কি পেঁয়াজ বন্ধ করে দিল। দিয়ে ওরা বর্ডারে সে পেঁয়াজকে পচাচ্ছে। এবং তারপরে যেটা আসছে সেটা কিন্তু আমাদের দেশের মানে আপনার পররাষ্ট্রমন্ত্রীর ইয়ের জন্য না, এটা কিন্তু ওইখানকার পেঁয়াজ চাষিরাই আন্দোলন করেছে। তাহলে তো তাদের দেশে পেঁয়াজের দাম কমে যাবে, ব্যবসায়ীরা তখন মানে লোকসানে পড়বে। তারাই কিন্তু ওখানে আন্দোলন করেছে কেন পেঁয়াজ রপ্তানি করা হচ্ছে না। তারপরে আসলো, আসার পরে আবার 40 ট্রাক মানে আপনার বর্ডার থেকে আবার ফেরত চলে গেল। তো সুতরাং ও যে আছে না, যা কিছু হয় সব কিছুতেই বিএনপি, সব কিছুতেই বিএনপি। আমরা কি কখনো বাসার মধ্যে, আমরা জানি যে টাকা রাখার ভোল্ট থাকে হলো ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে। সেই ভোল্ট চলে আসে সম্রাটের বাসায়, সেই 6তলা বাসার নিচতলার আন্ডারগ্রাউন্ডে ভোল্ট, যেখানে আপনার টাকা একদম মানে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সেখানে রাখা হয়। যেখানে তারা সোনা মানে আপনার বাইরে রাখতে না পারে, টাকাকে সোনায় পরিণত করে সেই ভোল্টের মধ্যে রাখা হয়। বাংলাদেশ ব্যাংকে মানুষ তাদের মানে অর্জিত মানে সোনা রাখে, সেটা তামা হয়ে যায়। একই দেশ রে ভাই, একই রাষ্ট্র। তারপরে যে আরো কিছু কথা উনি বলছে যে আমাদের আজকে যে মানে কিনোট পেপারস পড়ছেন মানে আমাদের মোয়াজ্জেম সাহেব, উনি যে একটি কথা বলছে, আমরা কখনো কিন্তু সিরিয়াসলি নিচ্ছি না এই জিনিসটাকে। আজকে আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা টাইমলি যেতে পারছে না, এটার জন্য আমি সৌদি গভর্নমেন্টকে দোষারোপ করব কেন? আমার দূতাবাসের কাজ কি ওখানে? উনি জাভেদ পাটোয়ারির কথা বলেছেন, উনি কয়েকদিন আগে গেছে, উনি মোটে গেছে 1 মাসও হয় নাই। তার আগে কিন্তু আমাদের করোনা শুরু হয়ে গেছে 9 মাস, যদিও গভর্নমেন্ট 3 মাস পরে তাদের সেই 100তম জন্মবার্ষিকীর জন্য এটাকে হাইট করে রেখেছিল, 3 মাস পরে এটাকে ডিক্লেয়ার করেছে। কিন্তু আমার কথা হলো যে ওইখানকার দূতাবাস কিংবা সমগ্র পৃথিবীতে আমাদের যে দূতাবাস কিংবা সব দেশেরই যে দূতাবাস, তাদের কাজ কি? তাদের কাজই হলো প্রবাসীদের কল্যাণ করা। তারা আসার পরে কেন যেতে পারছে না, তাদের সেইখানে আকামা বাড়ানো হচ্ছে কিনা, তারা এটা তো একটা বৈশ্বিক মহামারী, এটা তো আর বাংলাদেশের সরকারের কোনো ব্যাপার না, তাই না? তো সুতরাং এই জিনিসগুলি ওইখানকার যারা দূতাবাসে মানে কর্মরত যারা আছে তাদের দায়িত্বের মধ্যে পড়ে এই জিনিসগুলি দেখা, তাই না? 1 নাম্বার। 2 নাম্বার আমাকে বলতে দিতে হবে, উনি যেটা বলছে যে রেমিটেন্স আসে বানের মতো। রেমিটেন্সটা কি? রেমিটেন্স যারা পাঠায় তারা ওইখানে কষ্ট করে পাঠায়, এখানে সরকারের কোনো কিছু নাই। সরকারের হলো আয়, রেমিটেন্স যেটা পাঠায় সেটা তারা আয় করে সরকার। ওইখানে যারা গিয়ে মানে পায় পারে, এইখানে সরকারের কোনো মানে আপনার ইয়ে নাই। প্রণোদনা যে 2000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা হলো বাংলাদেশে যারা আছে তারা যদি কিছু করতে চায়, যদি তারা ফেরত না যায়। আমাদের আলোচক বলেছেন, মোয়াজ্জেম সাহেব বলেছেন যে যারা বিদেশে শ্রম দেয় তারা হঠাৎ করে দেশে এসে ওই লোন নিয়ে, আর এখানে সরকারের আরেকটি মানে ফাঁকিবাজি আছে, সেটা হলো কি তারা ব্যাংককে দেখা দেয়। ব্যাংক কিন্তু অনেক কিছু ডিপোজিট চায়, যেটার জন্য এই যে কিছু যে আপনার প্রবলেম থাকে লোন নেওয়ার ক্ষেত্রে, এটা জমা দিতে হবে, ওটা জমা দিতে হবে, এই গ্যারান্টি দিতে হবে। এগুলি তো শুধু রেমিটেন্স যোদ্ধাদের বিষয় না, আরও আমরা দেখেছি এর আগে আপনার গার্মেন্টসের মানে যখন দেওয়া হলো 500 কোটি টাকা, সেটা নিয়েও আমরা দেখেছি। আসলে কি জানেন, আমাদের এই করোনার মধ্যে যে বাজেট পেশ হলো, সে বাজেটটা কত ছিল? 5,68,000 কোটি টাকা। এই 5,08,000 মানুষ, সরকারের দায়িত্ব কি? যখন যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের মুহূর্তে আপনার অ্যাজ ইউজুয়াল যদি আপনি বরাদ্দ করেন তাহলে তো হবে না। সেই ক্রাইসিসের মুহূর্তে সেই মন্ত্রণালয়কে আপনার ফোকাসে আনতে হবে। ক্রাইসিস ম্যানেজমেন্ট যেটি আর কি আমরা এখানে 1 সেকেন্ড একটু ভাই, এইখানে
স্বাস্থ্য কিন্তু এবারে সময় কি দিতে ছিল হবে। আমাদের স্বাস্থ্য আমাকে মন্ত্রণালয়ের সময় প্রতি দিতে হবে। সবচেয়ে বেশি বাজেট পড়ার কথা ছিল, কিন্তু সেটা পড়ে নেই। সেখানে কি হয়েছে আপনার 5,000 কোটি টাকা আমরা কিন্তু একটু প্রবাসী চলে এসেছে কাশেম ভাইয়ের কথা শুনিয়ে আসি। আমাদের সময় কি দিন আপনি। কর্মসংস্থান মন্ত্রণালয়, অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে কি অবস্থা, কি ভঙ্গুর দশা। কালকে দেখলাম দুদকের আপনার সেই খুরশিদ আলম যে দুদকের আইনজীবী, সে টিভিতে আপনি ওনাকে বলতেছে সময় দিচ্ছেন, আরো আমাকে কিন্তু দিতে 40 হবে। জন সমান সময়। আরো 40 আমাকে জনের সমান সন্ধান সময় দিতে তারা হবে। পেয়েছে, তৃতীয় শ্রেণীর কর্মচারী Please। যে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এবং তারা সেই সন্ধান এখন জি মানে, আপা আপনার কথা আবার দেখছে। শুনবো। আমরা একটু প্রবাসী এম এ কাশেম ভাইয়ের কথা শুনে আসি। আসলে প্রবাসীরা কেমন আছে? শুধুমাত্র এই যে সৌদি আরবে ফিরে যেতে পারবে কি পারবে না, 80,000 শ্রমিক বাংলাদেশে এখন ফিরে ছুটিতে আসছে, তারা যাওয়ার জন্য যে অবস্থা তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এর বাইরেও তো অনেক শ্রমিক আছেন যারা অনেক কষ্টে আছেন। জি, বিদেশের মাটিতে অনেক আমি কষ্ট তো আছেন। সেটাই আসলে তুলে ধরতে চাচ্ছিলাম আজকে যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ নিয়ে। আসলে কি দল কিন্তু কেউ না কেউ, সবাই কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, পৃথিবীতে আছি, কেউ না সবাই কিন্তু কিছু না কিছু দল আমরা সাপোর্ট করি। আমিও কিন্তু একটা দল সাপোর্ট করি, কিন্তু এখন আমি এসব ব্যাপারে তুলতে চাচ্ছি না। এই কারণে আজকে প্রসঙ্গটা হচ্ছে আমাদের খুব দুর্যোগ মুহূর্তে, এমনকি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে আমাদের এই জায়গায়। যেমন আপা বলতেছে যেহেতু সাবেক সংসদ সদস্য, ওনার পার্টির পক্ষ থেকে উনি যাচ্ছেন, আমিও কিন্তু হয়তো দুজনের মধ্যে একজন আছি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি প্রবাসীদের ব্যাপার নিয়ে। প্রবাসীদের কথাই শুনতে চাই। হ্যাঁ, শুধু প্রবাসীদের কথাটাই আমি বলবো। আমাকে অনেকক্ষণ আপনাদেরকে টাইম দিন, আমাকে অল্প একটু টাইম দিন। আমি প্রথমত বলছি যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন তো জাভেদ পাটোয়ারী সাহেব গেল মাত্র 1 মাস। উনি প্রশাসনিক লোক, উনি অনেক প্রশাসনিকভাবে শক্তিশালী লোক, যেহেতু উনি আইজিপি ছিল। আশা করি, এমনকি দোয়া করি, এমনকি প্রত্যাশা আমাদের উনি ভালো করুক। কিন্তু যিনি ছিলেন 2 টার্ম, গোলাম মশিউর স্যার, উনিও ভালো ছিলেন। ওনার আমলেই কিন্তু আমাদের ভিসা চালু হয়েছিল। আমাদের বৈদেশিক যে কর্মসংস্থানের যে সমস্যাটুকু কি হতে যাচ্ছে, আর আমাদের রেমিটেন্সটা কীভাবে আর্ন হচ্ছে, যেমন আপা বলল বানের স্রোতের মতো আসছে, এটা কিন্তু সূর্যের মতো সত্য আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার প্রবৃদ্ধির হার অনেক, কিন্তু শুধু একমাত্র প্রবাসীদের জন্য। কিন্তু প্রবাসীরা কি পাচ্ছে, আর প্রবাসীরা যে ইনকাম করে পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এটা ক্ষেত্রটাকে, কিন্তু ক্ষেত্র যারা, তাদের নামে কি হয়, কিছুতে কিছু হলেই প্রশাসন যেয়ে তাদের অফিস সিলগালা করে দেয়, মানব পাচারের মামলা দিয়ে দেয়। আজকে 2012 সালে যে কথাগুলো আমি মানে একদম নির্দিষ্ট আকারে বলতে চাচ্ছি, এই কারণে আপনাদের এসিটিভিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই কারণে যতগুলো টিভি চ্যানেল আছে বাংলাদেশে, আমার মনে হয় সর্বপ্রথম আজকে এই মানে মহামারীতে, এই দুর্যোগে, প্রবাসীদের সমস্যায় সর্বপ্রথম আপনি একটা প্রোগ্রাম আজকে শুরু করলেন। এতে করে আমার মনে হয় আজকে প্রোগ্রামটা সরকার থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, প্রবাসে যে দূতাবাসের সমস্ত আপনার যারা অফিসাররা সবাই কিন্তু দেখবে। এই জন্য আমি কথাগুলো বলতে চাচ্ছি। আমাকে একটু সময় দিন, পরে আমার দিয়েন না, দরকার হয়। এখন প্রথমত দেখেন, যারা ক্ষেত্র হচ্ছে রেকর্ডিং লাইসেন্সগুলো, যে যারা হচ্ছে এই জনশক্তি রপ্তানিকারক, এই যে মার্কেট, শ্রমিকের যে বাজারটা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। আজকে ফিলিপাইন যাবে, মালয়েশিয়া যাবে, সৌদি আরব যাবে, কম্বোডিয়া যাবে, বিভিন্ন দেশে যাবে, যে মার্কেট ধরবে জনশক্তি পাঠানোর জন্য। কিন্তু আমাদের কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেভাবে কোনো আমরা সফল পাচ্ছি না, 1। আর 2, এগুলো কে মার্কেটটা নিচ্ছে? প্রবাসী এই আপনার রেকর্ডিং লাইসেন্সের মালিকগুলো। কিন্তু এরা শ্রমিক পাঠায়, কোটি কোটি টাকা ইনভেস্ট করে শ্রমিক পাঠানোর পরে যদি কোনো শ্রমিক ওখানে যে কোনো না কোনো সমস্যা হয় কি, মানব পাচারের মামলা। পাঠাইলো বৈধ ভিসায়, মেন পাওয়ার আছে, গাম কাটতে মেডিকেল আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন হওয়ার পরেও এয়ারপোর্টে 4-5 জায়গায় চেক আপ করার পরে সে যাওয়ার পরে যদি কেউ বেতন না দেয়,
আকামা না দেয় তাহলে কি সে ঘুরে আসে মামলা করে দেয় মানব পাচার। জি কিন্তু মানব পাচার মামলা করে দেয় যদি আমাদের, এটাই বলতে গেছিলাম, যদি আমাদের দূতাবাস, আমি বলছি না যে না দূতাবাস কাজ করতেছে না, আমাদের লোকবল জনবল যদি আরও বৃদ্ধি করে তাহলে প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা স্টেটে, দাম্মাম একটা, রিয়াদ একটা, গাসিম একটা, হায়েল একটা, নাজরান একটা, জিজান একটা, জেদ্দা একটা, মদিনা একটা, মক্কা একটা, এরকম একটা ব্রাঞ্চ অফিস করে দিক দূতাবাসের। তারপরে যে কোম্পানিতে প্রবলেম হবে এমন একটা আইন হবে, সেই কোম্পানিতে সরজমিনে যাবে যে কি তুমি বেতন দিচ্ছ না কেন, সে কোর্টের মতো কাজ করবে, প্রশাসনের মতো কাজ করবে। এই ক্ষমতাটুকু সরকার দূতাবাসকে দিয়ে দিক, এক। জি। আর দুই একটু, আর দ্বিতীয়ত দেখেন এই খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব যখন মন্ত্রী ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী, জি জি উনি এই সংসদে 2012 সালে একটা আইন উত্থাপন করে সংসদে মানব পাচারের একটা আইন উনি পাশ করে গেছেন। এই কারণে আজকে মানে একদম ঠুনকো একটা কারণে এসে অফিসের উপরে ঝামেলা, রেকর্ডিং লাইসেন্সের উপরে ঝামেলা, অথচ যারা ক্ষেত্র, এই যে বানের মতো স্রোতের যে রেভিডেন্সের যারা ক্ষেত্র, তাদের হচ্ছে মান সম্মান তাদের আর কিছুই নাই। অথচ তাদেরকে আমি মনে করি যেমন এফডিসিতে নায়ক নায়িকা ভালো অভিনয় করলে দেয় পুরস্কার, গার্মেন্টসের পুরস্কার দেয়, তারপরে ভালো ব্যবসা করলে সিআইপি স্বীকৃতি পাওয়া যায়। অথচ যারা রেভিডেন্স আর্ন করলো যাদের কারণে, আমি মনে করি তাদেরকে, আর যারা প্রবাসী, যেই প্রবাসী সরকার আইন করে দিক যে তোমরা বেশি রেভিডেন্স পাঠাবা ব্যাংকের মাধ্যমে, হুন্ডি বিকাশের মাধ্যমে না, তাহলে তোমরাও সিআইপি পাবা। এই জায়গায় যারা ব্যবসা করতেছে রেকর্ডিং লাইসেন্স, যে তোমরাও সৎভাবে ব্যবসা করলে তোমরাও পাবা। আমি মনে করি অ্যাওয়ার্ড পাওয়া উচিত তাদের, অথচ তাদের নামে হয় মানব পাচার মামলা। হ্যাঁ, আচ্ছা একটা বলি, কিছুদিন আগে একটা মহিলা, কিন্তু এটাও তো সত্য যে কিছু কিছু রিক্রুটিং এজেন্সি যাদের একটা কারণে উদাহরণ দিই, অনেক প্রবাসী কিছুদিন ভাইকে আগে একটা সর্বশান্ত হতে মহিলা হয়েছে। গেল কোথায়, সৌদি আরবে, জি সে মানব পাচার মামলা করলো, ফাতেমা ট্রাভেলসকে ধরে নিয়ে গেল, সাংবাদিক, র্যাব সবাই আসছে। আমি র্যাব আসুক, ডিবি আসুক, সবাই আসুক, তাতে আমি কিছু বলতেছি না। আমি বলতেছি কোনটা, যে এই মহিলা যখন কথা বলে, ভিডিওটা দেখেন, তার হাতে 4টা আংটি, সে যখন কথা বলে 4টে রুনালাইলার মতো 4টা আংটি, তার স্বর্ণের আংটি, তার চেহারা, তার কথাবার্তা কি, সে কি খাদ্দামা, মানে কাজের মেয়ে? সে কেন বলল আমি দুবাই যাব, দুবাইয়ের পর আমি সৌদি গেছি? এই ঘটনাটা হয়েছে কি, যে দুবাই সে যাবে হয়তো হয় ডান্স ক্লাবে, না হয় কোনো বারে, দুবাইতে কিন্তু কোনো কাজের মেয়ে নেয় না। তারপরে দালালরা কি করে, গ্রাম থেকে অনেকে কি করে, যে না তুমি এই জায়গায় চলে যাও, তো এই জায়গায় যায়, যাওয়ার পরে সৌদি আরবে যাওয়ার পরে বলে যে না তার বাবা খারাপ, ছেলে খারাপ, এ খারাপ, ও খারাপ। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের এখান থেকে যে মহিলাগুলো কাজের যায়, কাজের খাদ্দামা হিসাবে, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক অনেক এই আইনটাও এটা নিয়ে মানব পাচার যে হয়, এই আইনটাও কিন্তু আমাদের মোশাররফ সাহেব করে গেছিল, ইঞ্জিনিয়ার সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী, হ্যাঁ, করে গেছে। এমনকি এটা চাপাই দিছে যে এটা পাঠানোই লাগবে। সেটি তো প্রবাসী কর্মীদের সুরক্ষার জন্য করা হয়েছে, সুরক্ষার জন্য করছে। কিন্তু আমাদের কিন্তু আপনার রেভিডেন্স আসছে, কিন্তু 2-1টা প্রবলেম হয়, কিন্তু সেগুলো যদি শক্তভাবে হ্যান্ডেল করে, তাহলে কিন্তু আমাদের এগুলো সমস্যার সমাধান হবে, বৈদেশিক আমাদের যে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। আর যারা সমস্যায় আছে খুব দ্রুত, আমি আশা করি, এমনকি খুবই প্রত্যাশা করতেছি যে এরাও যেন দ্রুত অতিরিক্ত ফ্লাইট দিয়ে যেন আমাদের শ্রমিকদেরকে সেখানে আবার আসবো আপনার কাছে। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, আমরা আলোচনা করছিলাম যে বৈদেশিক কর্মসংস্থান এখন চ্যালেঞ্জের মুখে, বিশেষ করে করোনাকালীন সময়। সরকারের নানামুখী পদক্ষেপে আপনি এর আগেও বলেছেন যে সরকার যথেষ্ট তৎপর এবং সচেষ্ট প্রবাসীদের সুরক্ষার বিষয়ে, এবং অনেকগুলো পদক্ষেপই সরকার নিয়েছে। সেই পদক্ষেপের আলোকে যে সুফল প্রবাসী কর্মীদের পাওয়ার কথা, যেটি প্রবাসী এম এ কাশেমের কথায় ফুটে উঠলো, যে সে ধরনের সুফল তারা আসলে পায় না,
বা অনেক আইন কানুনের কারণে তাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে জি হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই প্রবাসী ভাইকে ওনার বক্তব্য বলার জন্য। কারণ আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, যেখানেই যে সমস্যা থাকুক সেটা বলার জন্য সবাই অবারিত, এবং আমরা চাই যে বলুক। তা সে সরকারের বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নাই, কারণ যদি কোনো সমস্যা থাকে সেটার আমরা সমাধান করব। এটা হলো আমাদের সরকারের অনুসৃত নীতি। এখন আমি আপনাকে যে প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, দেখেন এই যে করোনাকালীন যে দুর্যোগটা, এটা কিন্তু বিশ্বব্যাপী, এটা কিন্তু শুধু বাংলাদেশের না। তো পৃথিবীর বিভিন্ন দেশে যারা শ্রমিক আছে, আপনি কত বড় বড় যারা অর্থনৈতিক পরাক্রমশালী দেশগুলা, তারাও কিন্তু আরো বেশি হিমশিম খাচ্ছে। এবং আপনি এখানে ইটালির কথা উঠেছে, সারা পৃথিবীতেই কিন্তু বাংলাদেশের মোটামুটি কম বেশি শ্রমিক আছে, প্রবাসী শ্রমিক আছে। তো এখন শুধু ইটালি না, শুধু সৌদি আরব না, সব দেশেই কিন্তু সমস্যা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বেশি শ্রমিক ছাঁটাই করেছে, আমাদের দেশে সেই তুলনায় অনেক কম করেছে। এখন একটা কথা কিন্তু মানে সেম সাইড হয়ে যাচ্ছে বা স্ববিরোধী। জি, আমরা একদিকে আমরা সবাই স্বীকার করব যে আমাদের প্রচুর রেমিটেন্স আসছে, আমাদের রিজার্ভ অনেক শক্তিশালী, ঠিক আছে, আমাদের অর্থনৈতিক চাকা সমৃদ্ধশালী হচ্ছে, সবাই আমরা কিন্তু এখানে একমত। আবার আমরাই বলবো যে প্রবাসীরা বিদেশি দূতাবাস থেকে কোনো সহযোগিতা পায় না। তাহলে বছরের পর বছর, যুগের পর যুগ এই পর্যন্ত প্রবাসীরা যদি সেখানে শান্তিমতো কাজই করতে না পারতো, দূতাবাসের সহযোগিতায় যদি না পেত, তাহলে সেখানে তারা অবস্থান করছে কিভাবে? যুগের পর যুগ, বছরের পর বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কত বছর? আমরা 50 বছর অতিক্রম 50 বছর অতিক্রম করেছি, করব, অর্ধ শতাব্দী, হ্যাঁ করব। তাহলে এভাবে তো আসতো না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আমাদেরকে যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে। আজকে দেখেন দুর্নীতির কথা বলে, দুর্নীতির কথা কিন্তু আমি আনতে চাইনি, কিন্তু উনি বলেছে যখন বানের জলের মতো রেমিটেন্স আসে তখন নাকি লুটপাট শুরু হয়, তখনই কিন্তু উনি প্রসঙ্গটা উত্থাপন করেন, যার কারণে আমাকে আনতে হয়েছে। এখন আমি খুব মানে কংক্রিট পয়েন্টে কথা বলবো। সেখানে একটি কথা উল্লেখ করেছেন ইতালির কথা, যেখানে হ্যাঁ, আমাদের আমি সেটাও বলেছি, যে হ্যাঁ। প্রবাসী ভাইদেরকে যাওয়ার জন্য যে করোনার যে অবশ্যই, সার্টিফিকেট, এবং সেটি শুধু ইটালি না, শুধু সৌদি আরব না, পৃথিবীর যে কোনো দেশে এখন যাওয়াটা একটু টাফ, যেহেতু এখন এই করোনা কাল চলছে। প্রত্যেক দেশেরই অর্থনৈতিক অবস্থা ভালো না, প্রত্যেক দেশেরই খারাপ কম বেশি, যদিও বাংলাদেশের থেকে ব্যতিক্রম। ইটালি অন্য এখন কারণে। আমার কথা হলো যে দুর্নীতির যে বীজ বৃক্ষটা রোপণ হয়ে গিয়েছে কখন, আমি আবারও বলছি, যখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছিল, সেই যে বীজ বৃক্ষ রোপণ করা হয়েছে, সেই বীজ বৃক্ষ রোপণ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি সেই দুর্নীতি থেকে দেশটাকে বের করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। আজকে দেখেন এই যে খালেদের কথা বলা হচ্ছে, জিকে শামীমের কথা বলা হচ্ছে, এরা কারা, এদের অরিজিন কি, সেটা যদি আমরা দেখি, এরা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতো না। যেটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা যুবদল করেছে বা বিএনপির সাথে জড়িত ছিল, থাকতেই পারে, কারো ব্যক্তিগতভাবে পছন্দের দল থাকতেই পারে, কিন্তু পরে এরা আমাদের মধ্যে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী হিসেবে, সেটা দায় আমরা নিচ্ছি। যাদের কারণে ঢুকেছে তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে দলের কাছে, কিন্তু তারা আমাদের না আদতে। এখন আমি আপনাকে বলবো, সেইখান থেকে কিন্তু দেখেন জননেত্রী শেখ হাসিনা কিন্তু সবাইকে গ্রেফতার করছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাচ্ছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। এবং আমরা যদি সবাই বলি যে অমুক আমার দল করে, আমার দলের ওই লোকটা আমার দল, সে দুর্নীতি করেছে, তাকে আমি সেভ করব, তাহলে কিন্তু বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না। কিন্তু শেখ হাসিনা কিন্তু সেই নীতিতে বিশ্বাসী না। উনি মনে করেন দুর্নীতিবাজের কোনো দল হতে পারে না, অবশ্যই দলমত নির্বিশেষে তাকে গ্রেফতার করতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা সুশাসনে বিশ্বাসী বলেই আমরা সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এখন এগুলো কিন্তু সরকার উদ্ঘাটন করেছে, অন্য কেউ উদ্ঘাটন করে দেয়নি। তাই দুর্নীতিকে রাতারাতি বদলে ফেলা সম্ভব না, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা কিন্তু সেই লক্ষ্য অর্জনের দিকে আমরা যাচ্ছি। আর আরেকটা কথা হলো, ড্রাইভার মালিকের কথা বলা হচ্ছে। আমি মালিক কেন, এই মালিক কার আমলে নিয়োগপ্রাপ্ত? বিএনপির আমলে। ওসি প্রদীপের কথা বলা হচ্ছে, লিয়াকতের কথা বলা হচ্ছে, এসআই, এরা কার আমলে? বিএনপির আমলে। কিন্তু আমি তাই বলে বলছি না যে বিএনপির আমলে হতেই পারে নিয়োগ, কিন্তু তারপর ওনারা যে বারবার বলে আমাদের সরকার, বিএনপি যারা কিনা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছিল, অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগ দিয়েছিল, বিসিএসে দিয়েছিল সর্বোচ্চ চাকরি যেটা, তারপরে দেখা বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজস্ব লোক তারা নিয়োগ দিয়েছে অর্থের বিনিময়ে, যেটা নাকি মনোনয়ন বাণিজ্য তারা করে থাকে এবং সেটা লন্ডন থেকে নিয়ন্ত্রণ হয়, সেটা আমরা কম বেশি জানি। এখন আমার কথা হলো যে আজকে আমি
যেই কথাটা মূলত আমি বলবো যে বাংলাদেশের যারা শ্রমিক আছেন, প্রবাসী বিভিন্ন দেশে যারা আছেন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে এই সরকার অত্যন্ত সজাগ সচেতন। কারণ যেভাবে রেমিটেন্স আসছে, আমাদের রিজার্ভ বাড়ছে, আমাদের প্রবৃদ্ধি বাড়ছে এবং আমাদের মাথাপিছু আয় কিন্তু $2064 মার্কিন ডলার। গত বছর ছিল 1909 মার্কিন ডলার, 155 মার্কিন ডলার বেড়েছে এই করোনা পরিস্থিতিতে। তাহলে আমরা কি দেখছি, যেখানে অন্য দেশেরটা কমে যাচ্ছে আমাদেরটা বাড়ছে। তাহলে অর্থনীতি সঠিক চাকা সঠিকভাবে চলছে বলেই কিন্তু এটা বাড়ছে। এবং বিদেশি যারা প্রবাসী যারা আছে, আমি এই ভাইয়ের আবেগের সাথে সম্পূর্ণ একমত। এই ব্যাপারে ওনাদের টেনশন করার কিছুই নেই, কারণ সরকার সজাগ, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, আমরা সজাগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোপরি উনি যেই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাদের তৈরি পোশাক রপ্তানি এবং আমাদের যে প্রবাসী যারা ভাইরা আছে তাদের পাঠানো রেমিটেন্সেই কিন্তু আমরা সমৃদ্ধি হচ্ছি এবং আমাদের এই সমৃদ্ধিটা আমাদের ধরে রাখতে হবে। যার কারণে দেখেন যে সৌদি আরবের সাথে শ্রমিক পাঠানো নিয়ে যে সমস্যাটা, সেটা কিন্তু সমাধা হয়ে গিয়েছে কালকের মধ্যেই। এবং আগামী রোববার আবার দ্বিপক্ষীয় কিছু ইস্যু নিয়ে আবার বসবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তো সেখানে তো আমরা সরকার তৎপর বলেই কিন্তু এগুলা সম্ভব হয়েছে। সরকার যদি আন্তরিক না হতো তাহলে কিন্তু এটা হতো না। শেষ দিকে চলে এসেছি নুরজাহান মুক্তা, আপনি যদি 1 মিনিটে শেষ করেন আর কি। হ্যাঁ, এখন আমার কথা হলো যে আসলে কথা আছে যে কোনো একটা ইস্যু পেলে সেই ইস্যুটাকে বড় করে ধরে সরকারের বিরোধিতার জন্য শুধু বিরোধিতা না, হ্যাঁ বিরোধিতা না, আমি সেটাই বলছি, জাতীয় স্বার্থে সবাইকে একমত হওয়া উচিত। বিএনপি নিজেদেরকে মাঠের দল দাবি করে, ঠিক আছে, মাঠের হোক সংসদের হোক, তারা যেভাবে দাবি করে সেভাবেই আমরা মানলাম, ওকে। তারপরেও বলি যে দেখেন, সরকারের সমালোচনা করেন কোনো ক্ষতি নাই, কারণ আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের দলও ক্ষমতায় ছিল একাধিকবার, কিন্তু শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করবেন না। আজকে আসুন সরকারের প্রত্যেকটা কাজে সরকারকে সহযোগিতা করুন এবং যদি সমালোচনা লাগে গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু ওই যে শকুনের দোয়ায় গরু মরার মতো, গরু কখন মরবে শকুন অপেক্ষা করবে, সেরকম কখনো বিধ্বংসী নীতি অবলম্বন করবেন না, তাহলে বাংলাদেশের জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। অ্যাডভোকেট নুরজাহান মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। বিলকিস ইসলাম, আমরা যেটি আলোচনা করছিলাম যে চ্যালেঞ্জের মুখে বৈদেশিক কর্মসংস্থান, আমাদের প্রবাসী ভাইরা শুধু সৌদি আরব না, আরও অনেক দেশ আছে। আপনি জানেন যে যুদ্ধ বিধ্বস্ত ইরাকেও অনেক শ্রমিক আছে যারা মানবেতর জীবনযাপন করছে, সেখানে আটকা পড়েছে, অনেকে ফিরতে চাচ্ছে, ফিরতে পারছে না, একই ধরনের সমস্যা, তারা হয়তো ফ্লাইট পাচ্ছে না। এই যে সার্বিক ব্যবস্থাপনায় কি কোনো ঘাটতি বা দুর্বলতা আপনি দেখেন যেখানে প্রবাসীদের স্বার্থ রক্ষা হচ্ছে না? ধন্যবাদ। যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে নিই যে অবশ্যই সমন্বয়হীনতা কিংবা প্রবলেম আছে বলেই কিন্তু আজকে আপনার আমাদের এতগুলি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, সৌদি আরবে কিন্তু আমাদের 22 লাখ শ্রমিক কাজ করে, হ্যাঁ, এবং এখন প্রায় 80,000-এর মতো বাংলাদেশে থেকে যাওয়ার কথা, যেটা আমাদের মোয়াজ্জেম সাহেব বললেন। তো সেখানে উনি হিসাবও দিয়ে দিয়েছেন, আমি আর ওটা পুনরাবৃত্তি করি না। তো এখন যেটা কথা সেটা হলো যে যদি আপনার সব কিছু ঠিকই থাকতো এবং সব কিছু যদি শ্রমিক কিংবা আমাদের প্রবাসীদের ফেভারেবলই হতো এবং সরকারি চিন্তাভাবনা, তাদের কার্যক্রম, তাদের মানে যেটা উদ্যোগ, সব কিছু যদি পজিটিভই থাকতো, তাহলে তো আজকে আমরা সোনারগাঁ হোটেলের সামনে কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও এই জিনিসগুলি সৃষ্টি হতো না। তা সুতরাং এখানে তো বুঝাই যায়, এখানে তো বলতেই হয় না যে না সব কিছু ঠিক চলছে না, আমি বলার জন্য বলছি না, এটা যেটা মানে ফ্যাক্ট আমি সেটাই বলছি এবং সেটা বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতেই দেখানো হচ্ছে। আরেকটি কথা যেটি বারবারই আমার আওয়ামী লীগের সাবেক এমপি বলার চেষ্টা করছে, বারবারই উনি টেনে নিয়ে আসতে, আরে ভাই আমরা তো 14 বছর সরকারের বাইরে, আমরা তো আমরা খারাপ ছিলাম, সেই জন্য তো আপনারা ভালো কাজ করবেন। তাহলে করছি, আপনি দেখেন জাল পরীক্ষা করে সার্টিফিকেট দিয়ে আপনার যে আপনার রিজেন্টের শাহেদ আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদেরকে পাঠিয়েছিল এবং তারপরে সেখান থেকে তারা ফেরত এসেছে, সেখানে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আজকে সৌদি আরব, যেখানে সৌদি আরবের সঙ্গে আমাদের কথা হবে কি, তাদের ফ্লাইট এখানে আসবে, আমার ফ্লাইট যাবে এবং আমার মানে শ্রমিক সেখানে যাবে কিংবা প্রবাসী যারা আছে তারা যাবে। সেখানে কেন রোহিঙ্গা ইস্যু আসে? অবশ্যই এখানে আমাদের আপনার পররাষ্ট্র নীতির মধ্যে আমাদের দুর্বলতা আছে।
কিসের জন্য এই কন্ডিশন সৌদি আরব দিবে যে 45,000 রোহিঙ্গা সেখানে যারা আগের থেকে আছে তাদেরকে বাংলাদেশে পাসপোর্ট দিতে হবে, তা না হলে তারা আমাদের শ্রমিকদেরকে নেবে না। এটার সঙ্গে তো এটা হয় না। রোহিঙ্গা তো আমার দেশে না, তাহলে আমার দেশে তো এখন 11 লক্ষ রোহিঙ্গা আছে, এদেরকে কি আমাকে আমার দেশে পাসপোর্ট দিয়ে তাদেরকে বৈধতা দিতে হবে? তো এইটা হলো পররাষ্ট্র নীতির দুর্বলতার কারণে হয়েছে। রেমিটেন্স যোদ্ধারা যেটা হয়েছে এটা কোনো সমাধান না। যতক্ষণ পর্যন্ত আমাদের রেমিটেন্স যোদ্ধা সেখানে গিয়ে পৌঁছতে না পারছে, সেখানে তারা চাকরি না পাচ্ছে, তারা তাদের আগের অবস্থানে ফিরে যেতে না পারছে, ততক্ষণ বলা যায় না যে আমরা সমস্যার সমাধান করে ফেলেছি। এবং এটা দায়িত্ব সরকারের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। জি, আমার যে বক্তব্য সেটা হলো, আমি 4টা পয়েন্টের কথা বলবো অল্প সময় নিয়ে। সেটা হলো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষ বলেই কিন্তু সমস্যাগুলোর সমাধান করেছে, এটা আমি বারবার আপনাকে উত্থাপন করেছি। অতএব পররাষ্ট্র মন্ত্রণালয় সফল এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরপর আমি বলি, দেখেন ওনারা কিন্তু ঘুরে ফিরে ঘেরাওয়ের কথাটাই আনছেন, এবং ঘেরাওয়ের দরখাস্ত দিয়েছে, ঘেরাওয়ের নেতৃত্ব দিয়েছে কে? নূর, ভিপি নূর। ওনাদের স্বার্থ যিনি সংরক্ষণ করেন, প্রবাসী কিন্তু কেউ না, এবং এটা আমরা ভালোভাবে জানি। 3 নম্বর কথা হলো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি তো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ওনার মতো মহৎ একজনও নাই, ওনার মতো নেতৃত্বশীল একজনও নাই। উনি বলেছেন চার্টার দল ঠিকই আছে, এই কথা বলার মতো হিম্মত ওনার আছে, ওনার মনোবল ছিল বলে উনি আছে। এবং একটু শেষ করি, জননেত্রী শেখ হাসিনা বলছে সামনে দুর্নীতি, হ্যাঁ ওনারও বলার মতো সাহস আছে, ভিতরে বল আছে বলে উনি বলতে পারে। আর যারা অন্য দল করে, আপনার সময় আমি ডিস্টার্ব করি নাই, আর অন্য দল যারা করে তাদের তো এটা নিয়ে উচ্চারণ করার নৈতিক অধিকারই নাই। তার এটা নিয়ে কথা বলবে কিভাবে? আওয়ামী লীগের আছে বলে আওয়ামী লীগ কথা বলেছে এবং বলেছে আজকে বলেন এই উপনির্বাচনে 4-5 বার বলবে, আমি একবার বলবো, তা হবে না, আমাকেও সময় দিতে হবে। ঈশ্বর দিতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করা হয়েছে। দেখেন তারা এতটাই মরিয়া হয়ে উঠেছে, আজকের তথ্য এটা, তারা এতটাই মরিয়া হয়েছে, ঈশ্বর দিতে আমাদের যে প্রার্থী, সেই প্রার্থী নির্বাচনী অফিসের মধ্যে তারা হামলা করেছে, পুড়ায় দিয়েছে। এই হলো বিএনপির রাজনীতি। বিএনপি এগুলাই করতেছে। এখন ক্ষমতার বাইরে থেকে, ক্ষমতার কথাগুলা ভাই উঠেছে বলে আমি রিপ্লাই দিচ্ছি। আমি চাইনি এগুলা উঠাতে, কিন্তু ওনাদের ওই একটাই দোষ যে ওনারা চায় ঘেরাওটা কেন সফল হলো না, কেন এটা নিয়ে একটা গন্ডগোল হলো না, এটা ওনারা হলো না দেখে আফসোস ওনাদের। এবং ওনাদের আমি আপনাকে লাস্ট বলবো, আমি আপনাকে এতবার সময় দেন যে আমাকে অবশ্যই সময় দিতে হবে। আপনি অনেক সময় পেয়েছেন, আপনার সময় আমি ডিস্টার্বও করি নাই। না, আমি ওনাকে বলছি, হ্যাঁ জি, আমাকে ফিনিশিং দিয়ে তারপরে সময় দিতে। আসলে আমাদের হাতে সময় নেই, সময় নাই। শুনেন, আমার কথা হলো যে দেখেন জনগণ কিন্তু এখন বুঝে, জনগণ সাদা বুঝে, কালো বুঝে, নীল বুঝে, বেগুনি সবই বুঝে। বাংলাদেশের জনগণকে আপনি এখন যা কিছু খাওয়াবেন বা অন্য যাই সরকারের বিরুদ্ধে মানুষ খাবে, কিন্তু এইটুকু মানুষ দেখেছে কার জন্য দেশটা আজকে এগিয়ে যাচ্ছে। মানুষ পৃথিবীতে বাংলাদেশ মর্যাদা পাচ্ছে, মানুষ সেটা ভালো করেই জানে। অতএব যত কথাই বলেন না কেন, 14 বছর বলেন ক্ষমতার বাইরে বা 12 বছর যাই বলেন না কেন, এটার জন্য আপনাদের আফসোস থাকতেই পারে, কিন্তু জনগণ এখন ইতিবাচক রাজনীতি পছন্দ করে। অতএব ইতিবাচক ধারায় আসুন। জি, অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিলকিস ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষ দিয়ে চলেছি, আমরা একটু কাশিম ভাইয়ের কাছে যাই, শুধু একদম শেষ দিকে। একটা উত্তর দিয়ে নেই, শুধু বললো যে জনগণ সাদা বোঝে, নীল বোঝে, কালো বোঝে, সাদা বোঝে, সবই বোঝে জনগণ, শুধুমাত্র বোঝে না নিজের ভোটটা কিভাবে দিবে। কারণ ভোট তো দিতেই দেয় না, ভোট তো নিজের হয়ে যায়, ভোট তো শেষ আপনি নেন, যারা জিততে পারে না তারা বলে আসলে প্রবাসীদের নিয়ে কথা, এইজন্য রাজনীতিতে আমরা রাজনীতিতে না যাই, শুধু প্রবাসীদের সমস্যার কথা না যাই। হ্যাঁ, আমি শেষাংশে এসে একটি কথা বলছি, একটু আগে যে শুনলাম আপনার কাছ থেকে, মুক্তা আপার কাছ থেকে, যে রবিবারে খুব সম্ভবত দ্বিপাক্ষিক একটা, রবিবারে 2 পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক আছে ভার্চুয়ালি। হ্যাঁ, এই কারণে আমি একটু কথা বলতে চাচ্ছি। এই বৈঠকটা ইনশাল্লাহ হবে, দোয়া করি হোক, হবে। এই কারণে আমি শেষাংশে একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের সৌদি আরবে যে শ্রমিকরা আছে তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইকামা প্রবলেম। একটা ইকামা করতে কোম্পানির 13,000 12,500 রিয়াল লাগে, বাংলাদেশে 2.5 লক্ষ টাকা। যদি আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, এমনকি আপনার প্রবাসী কল্যাণমন্ত্রী আর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যদি আলোচনা করে, এই ব্যাপারটা যদি উঠায় নিয়ে আসে, যেহেতু সরকারি দলের মুক্তা আপা আছে,
উনিও যদি একটু এই ব্যাপারটা ইনফরমেশন এক দেয়। second, ইকামা means এবং ওখানে এগুলো মানে কিন্তু আপনার জি, কর্মসংস্থান। একটা আকামা ভিসা। জানা আকামা মানে আমাদের যে স্মার্ট কার্ড যেটা আর কি আচ্ছা, এনআইডি কার্ড, ভিসা নাকি ওটা কর্মসংস্থান? জি, না। কাজের অনুমতি যায়। কাজের অনুমতি, ইকামা হ্যাঁ। বৈধভাবে ইকামা যেটা অনুমতি আর কি, সেটা যেটা তৈরি বৈধ করতে অনুমতি। আপনার 10,500 রিয়াল, সব মিলায় 13,000 রিয়াল খরচ হয়ে যায়। এই জন্য অনেক অধিকাংশ 80% শ্রমিকের ইকামাটা তৈরি করা খুবই কষ্ট হয়। এই ব্যাপারটার জন্য তুলে নিয়ে আসে, এটা আমি একদম দৃষ্টি আকর্ষণ করছি প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি দূতাবাসকে। জি। 1 আর 2, আমাদের এখানে 80,000 না, শুধু আমাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে আছে লক্ষ লক্ষ, মেন পাওয়ার হয়ে আছে লক্ষ লক্ষ। আপনার ফ্লাইট মার্চের 15 তারিখে বন্ধ হওয়ার পরে সেগুলো স্টপ হয়ে আছে। এখন আমি শুনতেছি যে সৌদি অ্যাম্বাসি থেকে এগুলো নতুন করে ইস্যু করার কথা ছিল, রিইস্যু করে দেবে। এখন রিইস্যু করবেন, এই জন্য আমি বলতে চাই যে পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হবে এই জি, জন্য। জি, জি। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার এরা যদি এই আলোচনাটা তুলে নিয়ে আসে যে এইগুলো ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, মেন পাওয়ার হয়ে গেছে, টিকিটও ধরা আছে, টিকিটও কাটা আছে, ফ্লাইট ছিল 18 তারিখ, 26 তারিখ, 22 তারিখ, 15 তারিখে স্টপ হয়ে গেল। এখন শুনতেছি যে আবার নতুন করে মেডিকেল করবে, নতুন করে আবার মেন পাওয়ার করবে। তাহলে 5-6 মাসে আবার দেখা গেল কি 80% 50% লোক আবার মেডিকেল আনফিট হবে। হোক মেডিকেল, হোক মেডিকেল করে নেওয়াটাই ভালো, বৈধভাবে একেবারে সুন্দরভাবে করোনার টেস্টভাবে যাক, সেটা আমার কোনো কমপ্লেন নাই, অবজেকশন নাই। কিন্তু আমার কোন জায়গাটার মধ্যে কথা, গামকাতে একটা সামান্য টেস্ট করে সেই জায়গাটায় নেয় হচ্ছে 12,000 টাকা। জি। আর যারা যায় এরা খুবই গরিব মানুষ, যেহেতু সরকার আপাও বলছে বারবার যে না, তাদের দিকে নাকি সরকার খুবই সুনজর। সেই জন্য বলতেছি মেডিকেল গামকার তত্ত্বাবধানে যে মেডিকেলটা হয়, গামকাকে যেন পররাষ্ট্রমন্ত্রী অথবা আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী অথবা সরকার থেকে এতটুকু 12,000-এর জায়গায় যদি 6,000 5,000 মেডিকেল ফিডা করে দেয়, তাহলে তাদের জন্য একটা সুবিধা হবে। তাহলে বৈদেশিক কর্মসংস্থান আমাদের কিভাবে বাড়বে, আজকের যে প্রসঙ্গ, আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে এম এ চাচ্ছি, কাশেম, এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট নূরজাহান মুক্তা এবং বিলকিস ইসলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।